ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। ছেলে আমার বউ পাগল হয়ে গেছে, 30টা মিনিট বউ ছাড়া থাকতেই পারে না। তাড়াতাড়ি যাও, না হলে আবার গর্জন শুরু করে দেবে। নাদিয়া দ্রুত পা চালিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়, বিড়বিড় করে উদয়কে বকাও দেয়। বলল কোনো কিছু লাগবে না এখন, আর তাও ডাকছে কেন আবার। রুমে প্রবেশ করে দেখে উদয় ডোরের দিকে তাকে নন স্টপ এখন ডেকেই যাচ্ছে, কেমন যেন অস্থির হয়ে ছটফট করছে, চোখে মুখে যন্ত্রণার ছাপ, ফর্সা মুখ লাল হয়ে গেছে। নাদিয়া দৌড়ে এসে উদয়ের কাছে অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে আপনার, এরকম কেন করছেন? কখন থেকে ডাকছে, আসছিল না কেন? কি হয়েছে আপনার, এমন কেন করছেন? ব্যথায় যন্ত্রণায় উদয়ের চোখে পানি চিকচিক করছে। পুরো শরীরের পেশি কেমন যেন খিঁচতেছে, অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে হাতে পায়ে। যতটুকু নড়াচড়া করতে পারি সেটুকু বোধহয় করতে পারবো না, আর আমি মনে হয় পুরোপুরি অচল হয়ে যাব। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে নাদিয়া। সুস্থ হচ্ছিল তো, এ আবার কোন নতুন বিপদ আসলো? আতঙ্কিত ও ভয় জড়ানো গলায় নাদিয়া বলে, কি বলছেন এসব? একটু আগেও তো ঠিক ছিলেন। হ্যাঁ, হুট করে এমন হয়ে আছে। আমি মাকে ডেকে নিয়ে আসছি। বলেই ডোরের দিকে ঘুরে দাঁড়ায়। উদয় দ্রুত নাদিয়ার হাত টেনে ধরে। নাদিয়া উদয়ের দিকে তাকায়। মমকে ডাকতে হবে না, আমার এমন অবস্থা দেখলে আমার কিছু হওয়ার আগে মমের অ্যাটাক চলে আসবে। তাহলে কাকে ডাকবো? কাউকে ডাকতে হবে না, তুমি হাত পা মেসেজ করে দাও একটু। নাদিয়ার চোখের পানি টলমল করছে, যেন এক্ষুনি জল গড়িয়ে পড়বে। কথা বলতেও কণ্ঠস্বর কাঁপছে। মেসেজ করলে ঠিক হবে? হতে পারে, তুমি দ্রুত করো, অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। নাদিয়া দ্রুত বেডে উঠে বসে। উদয় ট্রাউজার উড়ুর উপর তুলে দেয়, পায়ের প্রত্যেকটা রগ নীল হয়ে ভেসে উঠেছে। ডান পা আগে মেসেজ করতে শুরু করে। একা একা কোন হাত পা মেসেজ করবে বুঝতে পারছে না। চার হাত পায়ের অবস্থা একই, কোনটা রেখে কোনটা করবে আগে। আরো দু একজন হলে ভালো হতো। ছোট মাকে ডেকে নিয়ে আসি। না, ছোট মা আসলে মম পেছনে পেছনে চলে আসবে। এইবারের কেউ তোমার মতো স্ট্রং না, তুমি এখনো নিজেকে ঠিক রেখেছ, কিন্তু ওনারা কেউ নিজেদের ঠিক রাখতে পারবে না। নাদিয়া একবার এই হাত আরেকবার ওই পা এভাবে মেসেজ করতে থাকে। অনেকটা সময় পর উদয় নাদিয়াকে থামিয়ে দেয়। মেয়েটা নিঃশব্দে কাঁদছে, চোখের পানি গালবে এক ফোঁটা দু ফোঁটা করে টুপটাপ গড়িয়ে পড়ছে। সিক্ত চোখ মুখে উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়া। উদয়ের চোখে মুখের পরিবর্তন হয়েছে কিছুটা। নাদিয়ার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। মূলত টেনে নিয়ে আসেনি, উদয় হাত ধরে নিজের দিকে টেনেছে। নাদিয়া নিজে থেকেই এসেছে ওর কাছে। উদয় বাম হাতটা তুলে নাদিয়ার চোখের পানি মুছিয়ে দেয়। কাঁদছো কেন? কি হয়েছে আপনার? কমছে কান্না, বন্ধ করো এখন। নাদিয়া চোখের পানি বন্ধ করতে চাইলেও অবাধ্য চোখের পানিগুলো বন্ধ হয় না। তারা বিরতিহীন পড়তে থাকে। উদয় অবাক হয়ে তাকিয়ে থাকে নাদিয়ার কান্নারত মুখের দিকে। মেয়েটার এইটুকু অসুস্থতা এভাবে কাঁদছে। ভালোবাসো আমাকে? নাদিয়া চুপ করে থাকে। ভালোবাসো আমাকে? নাদিয়া মাথা নাড়ায়। ভালোবাসে। কবে থেকে? দুদিকে মাথা নাড়ায়, জানে না কবে থেকে ভালোবাসে। উদয় নাদিয়াকে বাম হাতে টেনে বুকের ডান পাশে ঠেকায়। তোমাকে আর একটা কথা বলা হয়নি, আমার বুকেও ব্যথা করছে অনেক। জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য, হয়তো আমার সময় ফুরিয়ে এসছে। নাদিয়া মুখ উঁচু করে উদয়ের মুখের দিকে তাকায়। উদয় মুচকি হাসে। হাসলে লোকটাকে মারাত্মক সুন্দর দেখায়। আজকের আগে এত দিনেও নাদিয়া উদয়কে হাসতে দেখেনি। আজকে এত কষ্ট যন্ত্রণার মাঝেও হাসছে। নাদিয়া উঁচু করে রাখা কপালে প্রগাঢ় এক চুমু খায় উদয়। বাম হাত তুলে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর মাথাটা বুকে চেপে ধরে। তোমার কপালটা বোধহয় বরাবর সত্যি সত্যি খারাপ নাদিয়া, সাথে আমারও। আমি যদি ফিরে না আসে তাহলে তুমি এই বাড়িতেই থেকো। এই বাড়ির সবাই খুব ভালো, তোমাকে আঁকড়ে রাখবে সবাই। ঘর থেকে বের হয়ে আবার জীবন শুরু করো। নাদিয়া উদয়ের বুক থেকে মুখ তুলে আবার উদয়ের মুখের দিকে তাকায়। কোথায় যাবেন আপনি? এখন আপাতত হসপিটালে, সেখান থেকে যদি না ফিরে আসি তাহলে তাহলে আমাকেও আপনার সাথে নিয়ে যাবেন। এই দুনিয়ায় আপনি ছাড়া আমার আপন তো আর কেউ নেই। আপনি না থাকলে আমি থেকে কি করব বলুন? অনেক কিছু হারিয়েছি আমি, আর হারাতে পারবো না। সেদিন তো আপনিই বললেন, আপনি না থাকলে আমি বেঁচে থেকে কি করব? আপনি ছাড়া কেউ নেই তো আমার। জানো না দিয়া, নাদিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। অদ্ভুত তোমার মায়া। আমি তোমার মায়ায় পড়তে চাইনি, তোমাকে ভালোবাসতে চাইনি, তারপরেও তোমার মায়ায় অদ্ভুতভাবে পড়ে গেছে, তোমাকে অদ্ভুতভাবে ভালোবেসে ফেলেছে। আমি কল্পনা করিনি এত তাড়াতাড়ি তোমার মায়া আটকে যাব, তোমাকে ভালোবাসবো। কবে তোমার মায়া আটকেছে, তোমাকে ভালোবেসেছে জানি না আমি, তবে ভালোবাসি এতটুকুই জানি। একটু চুপ করে বড় করে শ্বাস টেনে নেয়। আজকে না বললে হয়তো আর কখনোই বলা হতো না যে ভালোবাসি তোমাকে। খুব বাজেভাবে ফেসে গেছি তোমার মায়ায়। সত্যি তোমার মায়া অদ্ভুত না?
তুমি ভীষণ অদ্ভুত নাদিয়া। উদয় চুপ হয়ে যায়। ওর অসুস্থতা ক্রমশ বাড়ছে, বুকের ব্যথা সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎ কি যে হলো আজ? ভালোই তো ছিল। এটা শক্ত করে জড়িয়ে ধরবে। নাদিয়া হাঁটুতে ভর করে উঠে বসে। উদয়ের মাথা নিজের বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। উদয় নিজেও বাম হাতে জড়িয়ে ধরে নাদিয়ার কোমর। উদয়ের পুরো শরীরের পেশি অস্বাভাবিকভাবে খিস্তে আরম্ভ করে, আবার তবুও উদয় নাদিয়াকে ছাড়ে না। চৌধুরী বাড়ির গেট পেরিয়ে অ্যাম্বুলেন্স আর একটা প্রাইভেট কার প্রবেশ করে। কারের ভিতর থেকে হন্তদন্তে বেরিয়ে আসে প্রহর। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে দুজন লোক, দুজনের হাতে স্ট্রেচার। প্রহরের পেছন পেছন দুজন প্রবেশ করে বাড়ির ভেতর। প্রহরের সাথে অপরিচিত মানুষ আবার হাতে স্ট্রেচার দেখে আতঙ্কিত হয়ে সোফা থেকে উঠে দাঁড়ায় আয়েশা চৌধুরী ও মেহানি চৌধুরী। মেহানি চৌধুরী হন্তদন্ত হয়ে ছেলের সামনে এসে দাঁড়ায়। প্রহর, ওনারা এখন কেন এসেছে? তুইও সাবান সময়ে বাড়িতে কেন? উদয়ের কিছু হয়েছে? শান্ত হো মোমো, সেরকম কিছুই হয়নি। বুড়োর পায়ের মাংসের পেশগুলোতে নাকি টান লাগছে, তাই হসপিটালে নিতে হবে। কখন এমন হলো? আমাকে তো কিছু বললো না। একটু আগেই না নাদিয়াকে ডেকে নিল। উত্তেজিত হচ্ছ কেন মোমো? বলছি তো সেরকম কিছুই হয়নি। এরকম করো বলেই বুড়ো তোমাকে বলেনি। হসপিটালে গেলে তৈরি হয়ে আসো, আমি বুড়োকে নিয়ে যাচ্ছি, তোমাদের ড্রাইভার নিয়ে যাবে। মেহানি চৌধুরী আগে ছেলের রুমে যাবে নাকি তৈরি হতে যাবেন বুঝতে না পেরে আগের জায়গায় দাঁড়িয়ে রইলেন। প্রহর ভাই রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আয়েশা চৌধুরী বড় জায়গা টেনে তার রুমের দিকে নিয়ে গেলেন। ছেলে চিন্তায় তার বোধ বুদ্ধি লোপ পেয়েছে। এখন সে মূর্তির মতো শুধু দাঁড়িয়ে থাকবেন ফ্যাল করে তাকিয়ে। উদয়ের রুমে প্রবেশ করে প্রহর আর অ্যাম্বুলেন্সের লোক দুজন। উদয় বুকে হাত দিয়ে ঝুঁকে বসে আছে নাদিয়ার উপর ভর করে। শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে। নাদিয়া কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। প্রহর দৌড়ে আসে ভাইয়ের কাছে। ব্রো, চোখ তুলে তাকায় উদয়। ছোট ভাইকে দেখে বুক থেকে বাম হাতটা সরিয়ে ভাইয়ের দিকে বাড়িয়ে দেয়। প্রহর শক্ত করে ধরে ভাইয়ের হাত। তোমার কিছুই হবে না, দ্রুত ঠিক হয়ে যাবে তুমি। উদয় কিছু না বলে শুধু তাকিয়ে রইল। উদয়কে ধরে স্ট্রেচারে শোয়ানো হয়, তারপর দ্রুত ডোরের দিকে এগিয়ে যায়। ভাবি চলুন। নাদিয়ার কান্না ভেজা গলায় বলে, কিছু হবে না তো ওনার? কিছু হবে না, এর আগেও পুরোর অনেক বাজে অবস্থা হয়েছিল, আবার ঠিকও হয়েছে, আজকেরও হবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি চলুন এখন। নাদিয়া প্রহরের পেছন দ্রুত পায়ে এগিয়ে যায় নিচের দিকে। উদয়কে অ্যাম্বুলেন্সে তোলা হয়, অক্সিজেন মাস্ক পরানো হয়। প্রহর ড্রাইভারকে বলে ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে ওর মা আর চাচিকে নিয়ে আসতে। নাদিয়া উদয়ের শিওরে বসে উদয়কে এক হাতে চেপে ধরে। প্রহর পায়ের কাছে বসে পা ম্যাসেজ করতে থাকে। অ্যাম্বুলেন্স হুইসেল বাজিয়ে বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায়। উদয় কিছু সময় ভাই আর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। ভাগ্য করে একটা ভাই পেয়েছিল, সাথে বউ হিসেবে নাদিয়ার মতো মেয়েকে। আর নিজের ফ্যামিলি, বাড়ির সবাই কত ভালোবাসে উদয়কে। সকলে চোখের মনি উদয়। সকলকে ছেড়ে কি চলে যেতে হবে? ওর কি যাওয়ার সময় ঘনিয়ে এসেছে? এর আগেও তো মুমূর্ষু অবস্থা হয়েছিল, সুস্থ হয়ে ফিরেও এসেছে বাড়িতে। হাঁটতে চলতে না পারলেও বেঁচে তো ছিল। বাড়ির সবাই তো জানতো বাড়ির বড় ছেলে আছে, বাড়িতেই আছে। সে কি থাকবে আগের মতোই? উদয়ের এত কষ্ট হচ্ছে কেন? উদয় বাম হাত দিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। প্রহরকে ডেকে কাছে আসতে বলে। প্রহর নাদিয়ার পাশে বসে ভাইয়ের দিকে ঝুঁকে। অক্সিজেন মাস্ক খুলেছো কেন? শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তোমার? হাঁ করে শ্বাস নিতে নিতে থেমে থেমে বলে, আমি কিছু বলতে চাই তোকে, এখন না বললে পরে যদি আর বলা না হয়। উল্টাপাল্টা কথা কেন বলছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাস্ক পরে চুপ করে থাকো। আর অল্প সময়, হসপিটালের কাছাকাছি চলে এসেছি। আমার কথা মন থেকে শুনতেই আগে। আমার কেন যেন মনে হচ্ছে আজ আমার ভালো মতো কিছু হয়ে যাবে। সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় আমার, ভেঙে পড়বি না তুই। মমকে তো জানিস কেমন পাগলের মতো হয়েছে। মমকে সামনে রাখিস। আর নাদিয়া? বলে নাদিয়ার দিকে তাকায়, তারপর আবারও ভাইয়ের দিকে তাকায়। নাদিয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে। জীবনের সুখ শান্তি ভালোবাসে পায়নি বললেই চলে। আমরা ছাড়া ওর আর কেউ নেই প্রহর। আমি না থাকলে ওকে দেখে রাখিস। মমকে বলিস ওকে একটু ভালোবাসতে, আদর যত্ন করতে। আমার কাছে আসার পর তো কিছুই পায়নি কষ্ট ছাড়া। ভালো ছেলে খুঁজে ওকে আবার বিয়ে দিস। নাদিয়া উদয়ের হাত আরো শক্ত করে চেপে ধরে, কান্না ভেজা কাপা কাপা গলায় বলে, চুপ করবেন আপনি? আবল তাবল কথা বলেন কেন শুধু শুধু? কিছু হবে না আপনার। জানো, আজ আমার বারবার মনে হচ্ছে আমার বোধহয় আর ফেরা হবে না। প্রহর জোর করে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শুধু শুধু উল্টাপাল্টা কথা বলছে। বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। বড় ভাইয়ের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর থেকে চোখ ঝাপসা হয়ে আসছে। এখন উদয়ের কথা শুনে চোখের পানি আর ভেতরে থাকতে চাইছে না, উপচে বেরিয়ে আসতে চাইছে কান্না হয়ে।
ড্যাড আর চাচুকে আগেই হসপিটালে পাঠিয়ে দিয়েছে ডক্টরদের সাথে কথা বলার জন্য। সবকিছু যেন আগেই রেডি করে রাখে। যাওয়ার সাথে সাথে যেন চিকিৎসা শুরু হয়। উদয়ের কাছ থেকে সব জানার পর সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন করে বাড়ির অ্যাড্রেস দিয়েছিল। উদয় চোখ বন্ধ করে নেয়। বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সাথে দেখা হলো না, কথা হলো না, মাকে ছুঁয়ে দেখা হলো না, বাড়ির কাউকেই তো দেখলো না। দেখা হবে কি আবার সকলের সাথে কথা হবে? আগের মতো উদয় তো ফিরতে চায়, কথা বলতে চায়, সকলের সাথে বাঁচতে চায় আরো কিছুদিন। ওর ইচ্ছে চাওয়াগুলো কি পূরণ হবে নাকি অপূর্ণই রয়ে যাবে সব? হসপিটালে এসে পৌঁছায় অ্যাম্বুলেন্স। দ্রুত উদয়কে স্ট্রেচার সহ বের করে ভিতরে নিয়ে যায়। ডক্টর আগে থেকেই রেডি হয়েছিল হসপিটালের ভিতর প্রবেশ করতে। ড্যাড আর চাচুর সাথে দেখা হয়। তারা কথা বললেও বুকের ব্যথায় উদয় এখন আর কথা বলতে পারে না। অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় খুব কষ্টে কথা বলেছিল, এখন আর গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না। ডক্টররা নিজেদের কাজ শুরু করেন, যা যা করা প্রয়োজন সব করেন। অল্প কিছুক্ষণ পর আয়েশা চৌধুরী আর মেহানি চৌধুরী হসপিটালে প্রবেশ করেন। ওনারা আর উদয়কে দেখতে পান না। প্রহর বাপ চাচার সাথে কথা বলছে। নাদিয়া পাশের চেয়ারে বসে হেঁচকি তুলে কাঁদছে। একজন ডক্টর এগিয়ে আসে 6 জনের দিকে। 6 জনেই ডক্টরকে ঘিরে দাঁড়ায়। উদয়ের কি অবস্থা ডক্টর? কি হয়েছে ওর? হঠাৎ করে এমন হওয়ার কারণ কি? শান্ত হন আগে। আপনারা নিজেদের শক্ত রাখুন। আপনারা তো জানেন মিস্টার চৌধুরীর শারীরিক মানসিক অবস্থা সম্পর্কে। উনি হয়তো কোনো কিছু নিয়ে টেনশনে ছিলেন। আপনাদের তো আগেই বলা হয়েছিল উনি যেন টেনশন না করে। ওনাকে সব সময় টেনশন ফ্রি থাকতে হবে। অতিরিক্ত টেনশনের ফলে ছোট একটা অ্যাটাক হয়েছে, আর এই অ্যাটাকের কারণে ওনার এই অবস্থা হয়েছে। সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। বাকিটা উপরওয়ালার হাতে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন সব ঠিক করে দেন। উদয়ের সুস্থ হতে কতদিন লাগবে? বলা যাচ্ছে না, হয়তো আগের থেকেও বাজে অবস্থা হবে। আগে থেকেই নিজেদের মনকে বুঝ দিয়ে রাখুন। ডক্টর চলে যায়। মেহানি চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। তার প্রথম সন্তান, আদরের ছেলেটা এত কষ্ট কেন পাচ্ছে? আল্লাহ তাআলা একটু তো মুখ তুলে তাকাতে পারেন ওর দিকে। নাদিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ডক্টরের যাওয়ার পথে তাকিয়ে থাকে। উদয় সব রকম ট্রিটমেন্ট করা হয়েছে, এখন পেশির খিঁচুনি, রক্ত টানা দেওয়া ঠিক হয়েছে, বুকের ব্যথা অনেকটা কমে এসেছে, তবে জ্ঞান থাকলেও কথা বলছে না। ডান পায়ের সাথে সাথে বাম পাটাও বোধহয় অচল হয়ে যাবে পুরোপুরি। আরো উন্নত চিকিৎসা প্রয়োজন, তবে আগের চেয়ে অবস্থা একটু স্থিতিশীল। ডক্টররা নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। উদয়ের ট্রিটমেন্ট নিয়ে সকালে বোর্ড মিটিং বসবে। এখন সিনিয়র ডক্টরের ডিউটি শেষ হয়ে যাওয়ায় চলে গেছে। সকালে তারা আসলেই বোর্ড মিটিং বসবে। মেহানি চৌধুরীর প্রেশার বেড়ে গেছে, জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। তার জ্ঞান ফেরানোর পর উদয়ের সাথে দেখা করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, যেতে চাননি, জোর করে নিয়ে যাওয়া হয়েছে। প্রহর আর নাদিয়া হসপিটালে থেকে যায়, বাকি সবাই সকালে আবারও আসবে। উষা ও শ্বশুর বাড়ি থেকে সোজা হসপিটালে এসেছিল ভাইয়ের অবস্থা সম্পর্কে জানতে পেরে। পুরো চৌধুরী বাড়ি সবাই ভেঙে পড়েছে। উদয় সুস্থ হয়ে উঠছিল, সবাই কত খুশি হয়েছিল ওর ইমপ্রুভ দেখে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল? সুস্থ মানুষের অ্যাটাক এসে গেল। কি নিয়ে এত টেনশন করছিল? ডক্টররা কোনো গ্যারান্টি দিতে পারছে না উদয় সুস্থ হবে কিনা, আগের মতো একটু একটু নড়াচড়া করতে পারবে কিনা। সকালের বোর্ড মিটিং এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে উদয়ের পরবর্তী ট্রিটমেন্ট নিয়ে। এখন আল্লাহ আল্লাহ করে রাতটুকু পার করলেই হয়। এখনকার মতো উদয়কে আইসিইউতে রাখা হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখনো ঠিকভাবে শ্বাস নিতে পারছে না, কথা বলছে না। স্ট্রোক হওয়ার পর বেশি লেট করা হয়নি, তো দ্রুতই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তবুও এমন অবস্থা হয়ে গেছে। ডক্টররা নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। এখন বাকিটা আল্লাহর হাতেই। তিনি রহমত করলে উদয় আবার সুস্থ হবে। রাতে খাবার খাওয়া হয়নি প্রহর আর নাদিয়ার। নাদিয়া আইসিইউ এর বাইরে চেয়ারে বসে আছে নেতিয়ে। ওর শরীরে এখন যেন বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। শরীর ছেড়ে দিয়ে বসে আছে, তাকিয়ে আছে আইসিইউ এর ডোরের দিকে। কি হবে উদয়ের? ফিরে আসবে আবার সকলের কাছে? ফিরতেই হবে ওকে। ওর ফেরার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে পুরো চৌধুরী বাড়ি। সকলের জন্যেই কেউ না কেউ আছে, কিন্তু নাদিয়ার তো উদয় ছাড়া কেউই নেই। সুস্থ না হোক, আগের মতো নড়াচড়া করতে না পারুক, তবুও ফিরে আসুক। নাদিয়ার পাশের চেয়ারে 2 হাতে মুখ ঢেকে বসে আছে প্রহর। ভাবছে ভাইকে নিয়ে কি করবে, কোথায় নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেশের বাইরে ওকে নিয়ে যাবে? জার্মানির ডাক্তারদের সাথে কথা হয়েছিল উদয় ট্রিটমেন্ট নিয়ে। 1 মাস পর জার্মানি যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে আবার বিপদ চলে এলো। নাদিয়ার পাসপোর্ট এখনো তৈরি হয়নি, গতকালকেই বানাতে দিয়েছে। পেপারসের ঝামেলায় পড়তে হয়নি।
বিয়ের সময় বুদ্ধি করে নাদিয়ার প্রয়োজনে সকল পেপারস নিয়ে এসেছিল প্রহর। ওই আগ বাড়িয়ে চেয়েছিল সাথী বেগমের কাছে, সে প্রশ্ন না করে প্রহর যা যা চেয়েছে সব দিয়ে দিয়েছে। প্রহরের খেয়াল হয় নাদিয়া খায়নি, মুখের সামনে থেকে হাত সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। শুকনো মলিন বিষণ্ণ মুখে তাকিয়ে আছে আইসিইউ এর ডোরের দিকে। মেয়েটাকে দেখলেই কেমন মায়া হয় প্রহরের। মেয়েটা এমনিতেই খুব একটা হাসে না, সবসময় মলিন হয়ে থাকে মুখ, আর আজকে যেন পৃথিবীর সকল দুঃখ কষ্ট বিষণ্ণতা নাদিয়াকে ঘিরে ধরেছে। প্রহর বসা থেকে উঠে দাঁড়ায়। ভাবি, আমি একটু আসছি, আপনি এখানেই বসে থাকুন। নাদিয়া ঘাড় কাত করে হ্যাঁ বলে প্রহর চলে যায় সামনে থেকে। নাদিয়া কিছু সময় ডোরের দিকে তাকিয়ে থাকে, বসা থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় আইসিইউ এর ডোরের কাছে, কাচের উপর দিয়ে উকি দেয় ভেতরে। দূরের একটা বেডে শুয়ে আছে উদয়, মুখ দেখে বোঝা যাচ্ছে না এত দূর থেকে। অক্সিজেন মাস্ক পরানো রয়েছে বলে সেটা বোঝা যাচ্ছে। একজন নার্স একটা ছোট বাচ্চার হাতে স্যালাইন লাগাচ্ছে। কতজনের প্রিয় মানুষ এই আইসিইউর ভিতরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বাইরে তাদের কাছের মানুষগুলো ছটফট করছে তাদের সুস্থ হয়ে ফিরে আসার। নাদিয়ার খেয়াল হয় আজকে সারাদিন উদয়কে বিরক্ত করেনি, একটা ধমকও দেয়নি। সারাদিন ধরে আগের মতোই চুপচাপ ছিল। নাদিয়া খুশি হয়েছিল উদয়কে বিরক্ত ধমকাধমকি না করায়, কিন্তু এখন মনে হচ্ছে উদয়কে বিরক্ত করুক, অনেক বিরক্ত করুক, ওকে আগের মতো রাম ধমক দিক, জোর করে কাজ করাক, কিন্তু উদয় কিছুই করছে না, নিশ্চুপ হয়ে বেডে শুয়ে আছে। প্রহর ফিরে আসে, হাতে এক প্যাকেট পাউরুটি, 2 বোতল মিনারেল ওয়াটার আর কলা। নাদিয়াকে চেয়ারে না দেখে আশেপাশে তাকিয়ে দেখে নাদিয়া আইসিইউ এর সামনে দাঁড়িয়ে ভেতরে দেখছে। ভাবি, নাদিয়া ঘাড় ঘুরিয়ে প্রহরের দিকে তাকায়। রাতে তো কিছু খাননি, একটু কিছু খেয়ে নিন। নাদিয়া প্রহরের হাতের দিকে তাকায়, তারপর আবারও আইসিইউ এর ভেতরের দিকে তাকিয়ে বলে, আমার খিদে নেই ভাইয়া, আপনি খান। সেই দুপুরে খেয়েছিলেন, এখন রাত প্রায় 1টা বেজে গেছে, অল্প করে খান। খেতে ইচ্ছে করছে না ভাইয়া। অল্প করে খান, না হলে ভাইয়া যদি জানতে পারে আমি আপনাকে না খেয়ে রেখেছি তাহলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ ভাবি, অল্প করে খান, অন্তত ভাইয়ার জন্য। প্রহরের অনুরোধ আর ফেলতে পারে না নাদিয়া। প্রহরের সাথে গিয়ে পাশাপাশি দুটো চেয়ারে বসে দুজন। প্রহর পানির বোতলে চিপি খুলে নাদিয়ার হাতে দেয়, আগে একটু পানি খাওয়ার জন্য। পানিরই বেশি প্রয়োজন ছিল নাদিয়ার, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক চুমুকে 1 লিটার বোতলে 3 ভাগের 1 ভাগ পানি খেয়ে নেয়। প্রহর পাউরুটি আর কলা এগিয়ে দেয় নাদিয়ার হাতে। আপনিও খান ভাইয়া। প্রহর নিজেও পানি খেয়ে কলা পাউরুটি হাতে নেয়, একটু কলা আর একটু পাউরুটি মুখে নেয়। কয়েকবার চিবনের পর ঢোক গিলতে গেলে গলা দিয়ে নামতে চায় না, মুখে নিয়ে বসে রইল। ঘাড় গড়িয়ে নাদিয়ার দিকে তাকায়। নাদিয়া ওর মতোই মুখে নিয়ে বসে আছে, গিলছেও না চিবোচ্ছেও না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইসিইউ এর ডোরের দিকে। চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে খাওয়ার সময় দুজন একসাথে খেত, একবার উদয়ের মুখে খাবার দিত, আরেকবার নিজের মুখে। কিন্তু আজ উদয় কোথায়? আজ উদয়কে খাইয়ে দিতে হচ্ছে না। উদয় তো আজকে রাতে খাবার খায়নি, ওর কি খিদে পায়নি? খিদে পেটে ঘুমিয়ে আছে কিভাবে? নাদিয়া কিভাবে উদয়কে ছাড়া খাবে আজ? উদয় খায়নি, নাদিয়া খাবে কিভাবে? নাদিয়া চোখ থেকে গালবে গড়িয়ে পড়ে পানি। প্রহর পানি দিয়ে কলা পাউরুটি গিলে নেয়, ওর চোখেও পানি চিকচিক করছে। প্রহর হাত থেকে পানির বোতলটা রেখে বলে, ভাবি, নিজেরই শক্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে, ভাইয়ার কিছুই হবে না। উনি কথা বলছেন না কেন? আজকের যেহেতু অ্যাটাকটা হয়েছে তাই বোধহয় এখনো পুরোপুরি দখল কাটিয়ে উঠতে পারেনি। এখন যদি ও সুস্থ আছেন, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কান্না না করে দ্রুত খেয়ে নিন, আপনি খাননি জানতে পারলে ভাইয়া কষ্ট পাবে। আপনি না গেলে কষ্ট পাবে না? গলাদের নামছে না তো। আমারও তো নামছে না। পরের দিন সকালে বোর্ড মিটিং হয়, ফাইনাল হয় উদয় আর কিছুটা সুস্থ হলে জার্মানি নিয়ে যাওয়া হবে। জার্মানি নিয়ে যাওয়ার কথা প্রহর বলে, এখনই নিয়ে যেতে চাইছিল, তবে উদয়ের এই সিরিয়াস অবস্থায় বিমানে জার্নি করা রিস্ক হয়ে যায়, তাই যতদিন না একটু সুস্থ হয় ততদিন উদয়কে হসপিটালে রাখা হবে ডক্টরদের নজরে। উদয়ের অবস্থা একটু স্থিতিশীল হলেই জার্মানি নিয়ে যেতে পারবে। চৌধুরী বাড়ির সবাই হসপিটালে চলে আসে, সকলে প্রহর আর নাদিয়ার জন্য খাবার নিয়ে আসে। নাদিয়া খেতে না চাইলে আয়েশা চৌধুরী জোর করে নিজের হাতে খাইয়ে দেয়। একদিনে মেয়েটার চেহারা শুকিয়ে ছোট হয়ে গেছে, চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে, সারা রাত মনে হয় ঘুমায়নি, কান্নাও করেছে অনেক। প্রহর নিজের হাতে কিছুটা খাবার খেয়ে নেয়, না খেয়ে থাকলে ও নিজে অসুস্থ হয়ে পড়বে, তখন ভাইয়ের জন্য দৌড়াদৌড়ি করবে নাকি নিজে হসপিটালের বেডে শুয়ে থাকবে। তাই বাঁচতে হলে, সুস্থ থাকতে হলে খেতেই হবে কম বেশি। উদয়ের ঘুম ভাঙে 9টার পর। আশেপাশে ঘাড় ঘুরিয়ে নিজের অতি পরিচিত রুম আর নাদিয়াকে দেখতে পায় না। আশেপাশে ওর মতোই ছোট বড় অনেকে শুয়ে আছে। একজন নার্স ভেতরেই ছিল। উদয়কে তাকাতে দেখে দ্রুত গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে উদয়ের প্রেশার মাপে, হার্টবিটের গতি চেক করে।
কেমন ফিল হচ্ছে, কোথায় কোথায় কষ্ট হচ্ছে সেসব জিজ্ঞাসা করে। উদয় আস্তে আস্তে সবকিছু ঠিকঠাকভাবে উত্তর দেয়। আজকের দিনটা আইসিইউতে রাখলে রাতের মধ্যে নয়তো আগামীকাল সকালে ওয়ার্ডে শিফট করা হবে। উদয় বাড়ির সকলের সাথে দেখা করতে চায়। এতজনকে আইসিইউতে অ্যালাউ নেই। একজন একজন করে ভেতরে আসে উদয়কে দেখার জন্য। প্রথমে উম্মেহানি চৌধুরী আসেন। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ মুখের বেহাল দশা। ভিতরে প্রবেশ করে ছেলের হাত ধরে টেনে চুমু খায়। ছেলের চুলে হাত বুলিয়ে দেয়। কাঁদতে না চাইলেও নিজেকে শক্ত রাখতে চাইলেও পারছে না, কান্নারা ঠেলে বেরিয়ে আসছে। মম, একটু জড়িয়ে ধরো না, বড় একা একা লাগছে। ছেলের কথা শুনে ছেলেকে আলতোভাবে জড়িয়ে ধরে, যা দেখে নার্স দৌড়ে আসে উম্মেহানি চৌধুরীকে উদয়ের উপর থেকে সরিয়ে দেয়। একটু রাগারাগিও করে, এমন সিরিয়াস পেশেন্টের বুকের উপর ভর করায়। যদি উম্মেহানি চৌধুরী ভর করেনি, উদয় বুঝিয়ে নার্সকে দূরে সরিয়ে দেয়। উদয় সকলের সাথে দেখা করে একটু একটু কথা বললেও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায় না। প্রহর আসলে প্রহরের কাছে নাদিয়ার কথা জিজ্ঞাসা করে। প্রহর জানায় নাদিয়া বাইরেই আছে, সারা রাত ধরে ওর জন্য কান্না করেছে। 2 মিনিট কথা বলে চলে যায় প্রহর। সকলকে 2 মিনিট করে সময় দেওয়া হয়েছে। জোরে কথা বলা, শব্দ করে কান্না করা নিষেধ আইসিইউর ভিতর। একটু পরে ভেতরে প্রবেশ করে নাদিয়া। ধীর পায়ে এগিয়ে যায় উদয়ের কাছে। নাদিয়াকে দেখতে উদয়ের চোখ আটকায়। একদিনের মধ্যে কি অবস্থা করেছে নিজের। নাদিয়া হেঁটে উদয়ের বেডের পাশে এসে দাঁড়ায়। উদয় পারছে না উঠে নাদিয়াকে একটু জড়িয়ে ধরতে, উথাল পাথাল বুকটাকে একটু শান্ত করতে। উদয় বাম হাতটা একটু উঁচু করে, নাদিয়া শক্ত করে ধরে বাম হাতটা। উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। নাদিয়ার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। তিত্তির করে কাঁপছে ঠোঁট জোড়া, হাতও কাঁপছে। কাঁদছো কেন? কিছু হয়নি তো আমার? দেখো, ঠিক আছে আমি। তোমাকে জ্বালাতন করতে বোধ হয় আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এখনো। নাদিয়া বলতে পারে না কিছুই, শুধু কাঁদতে থাকে নিঃশব্দে। 2 মিনিটের জায়গায় 5 মিনিট সময় পার হয়ে গেছে। নাদিয়ার নার্স বের করে দিতে চাইলেও উদয়ের জেদের কারণে পারে না। ডক্টরকে জানালে ডক্টর থাকতে দিতে বলেন। এর আগে উদয় আইসিইউতে ছিল, তখন ওর সাথে কেউ দেখা করতে চাইলেও উদয় চাইতো না। কেউ ভেতরে এসে কথা বললেও চোখ বন্ধ করে শুয়ে থাকতো। বাড়িতেও নাকি কারোর সাথে কথা বলে না। সেই উদয় আজ নিজে থেকেই কারোর সাথে কথা বলতে সময় কাটাতে চাইছেন। যখন তখন তাই করুক, সমস্যা নেই। নার্স অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার বুকে ব্যথা কমলেও ঠিক হয়নি। মেডিসিনের উপরে রাখা হয়েছে উদয়কে। না উদয় আর কথা বলছে, আর না নাদিয়া বলেছে। উদয় নাদিয়ার হাত নিজের বুকে চেপে ধরে রেখেছে। একে অপরের মুখের দিকে তাকিয়ে সময় পার করছে শুধু। কারো মুখে কথা নেই, দুজনের কথা যেন চোখে চোখে হচ্ছে। নাদিয়ার চোখ দিয়ে তখনও 1 ফোঁটা 2 ফোঁটা করে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে একটু পরপর। কি মায়াবী লাগছে মেয়েটাকে। নাক গাল লাল হয়ে আছে, ফুলেও গেছে। উদয় নাদিয়ার হাতের উপর থেকে নিজের হাতটা সরিয়ে ইশারায় নাদিয়াকে ওর দিকে ঝুঁকতে বলে। ঝুঁকে আসে নাদিয়া। উদয় কষ্ট করে হাত উঁচু করে নাদিয়ার চোখে পানি মুছে দেয়। তারপর দুদিকে মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করে। অক্সিজেন মাস্ক খুলে ফেলে আবার। সকালে খেয়েছো আজ? নাদিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রাতে? রাতেও খেয়েছি। নাক টেনে বলে নাদিয়া। উদয়কে আবারও অক্সিজেন মাস্ক খুলে ফেলতে দেখে গজগজ করতে করতে এগিয়ে আসে নার্স। দাঁড়ায় দুজনার পাশে। রাগ দেখে মৃদু শব্দে বলে, বারবার অক্সিজেন মাস্ক খুলে ফেলছেন কেন? অসুস্থতা বাড়লে তো আবার আমাদের আর হসপিটালে দোষ হবে, নাম খারাপ হবে। বলেই মাস্ক পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। মৃদু শব্দে ধমকে ওঠে উদয়। আল্লাহ রে, বুকে কি ব্যথা। বুকের ব্যথা মালুম না করে নার্সের থেকেও বেশি রেগে তার দিকে তাকায় উদয়। এই শয়তান মহিলা বারবার আমাকে ছুটছেন কেন? আর একবার আমাকে চুলে খবর আছে, এতটা সময় পর বউয়ের সাথে একটু সময় কাটাচ্ছে, সেটা সহ্য হচ্ছে না। একটু পরপরই চলে আসছে ডিস্টার্ব করতে। যান, ভাগেন এখান থেকে, অসহ্যকর মহিলা একটা। কথাগুলো বলতেও বেশ বেগ পেতে হয় উদয়ের। বুকের ব্যথা শ্বাসকষ্ট দুটোই বাড়তে থাকে। নাদিয়া নিজে দ্রুত অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। মুমূর্ষু রোগীর এমন কথা শুনে স্তব্ধ হয়ে যায় নার্স। সে তো নার্স, তার কাজেই রোগীকে ছোঁয়া, তাদের সেবা যত্ন করা। একটা ইঞ্জেকশন পুশ করতে গেলেও রোগীকে ছুতে হয়, স্যালাইন লাগাতে গেলেও ছুতে হয়, ক্যানুলা পড়াতে গেলেও ছুতে হয়, প্রেশার মাপতে গেলেও ছুতে হয়। রোগীকে না ছুঁয়ে কিভাবে চিকিৎসা দিবে, সেবা যত্ন করবে? নার্স যেভাবে গজগজ করতে করতে এসেছিল ঠিক সেভাবেই গজগজ করতে করতে চলে যায়। যা কিছু হয়ে যাক, আসবে না রে অভদ্র রোগীর কাছে। ওনাকে কিনা শয়তান মহিলা বলে, আবারও অসহ্যকর মহিলাও বলেছে। ওনার সাথে এইভাবে কথা কেন বললেন? উনি তো আপনার ভালোর জন্যই বলেছে। উদয় আবারও অক্সিজেন মাস্ক খুলে ফেলে। না আমার ভালো নাকি ভাবতে বলেছেন? আমার ভালো ভাবার জন্য অনেক মানুষ আছে, ওরা না ভাবলে চলবে। আস্ত একটা শয়তান মহিলা, কতবার যে ছুঁয়েছে ঠিক নেই। দিয়া জোর করে আবার মাস্ক পরিয়ে দেয়। কথা না বলে চুপ করে থাকুন তো। কথা বলতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো আপনার। উদয়
আরো কিছু বলতে চাইলেও বলল না। আসলে কষ্ট হচ্ছে অনেক। গতকাল তো ভেবেই নিয়েছিল দেখা হবে না আর কারোর সাথে। সবাই ওকে দেখবে, কথা বলবে, শুধু নিজের কথা বলতে পারবে না। ভাবতে কত কষ্ট যে হচ্ছিল। পরের দিন সকালে উদয়কে কেবিনে শিফট করা হয়। আগের থেকে অবস্থা অনেকটা স্থিতিশীল হয়েছে। বুকের ব্যথা, শ্বাস নেওয়ার সমস্যাটা ঠিক হয়ে গেছে এখন। তবে হাত পা আগের মতো নাড়াচাড়া করতে পারে না। একে একে সবাই দেখা করে কথা বলে। উদয় প্রহরের গায়ে ভর করে বসে আছে। দুদিন ধরে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না। উদয়কে হালকা খাবার খাইয়ে দেয় উম্মেহানি চৌধুরী। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে ছেলের জন্য স্যুপ রান্না করেছে নিজের হাতে। এখন খাইয়েও দিল নিজের হাতে। সবাই বাইরে বেরিয়ে যায় নাদিয়া উদয়কে একসাথে রেখে। উদয় বেডে শুয়ে আছে আর নাদিয়া পাশেই বসে আছে বেডের উপর। দুজনেই কিছু সময় চুপচাপ থাকে। উদয় কাত হয়ে বাম হাত জড়িয়ে ধরে নাদিয়ার কোমরের সাথে মাথা ঠেকায়। নাদিয়া কাছাকাছি থাকলে চুলে জড়িয়ে ধরলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। ইচ্ছে করে সবসময় নাদিয়াকে নিজের কাছে রাখতে ওর ছোঁয়া পেতে কোমরে মুখ গুজে ডাকে। নাদিয়া, সেদিন যখন হঠাৎ আমার ওই অবস্থা হয়, আমি বুঝতে পেরেছিলাম হয়তো অ্যাটাক হয়েছে। তবে শিওর ছিলাম না। আগে প্রহরকে ফোন করে ওকে বলি, তারপর তোমাকে ডাকি। কয়েক মিনিটের মধ্যে অবস্থা আরও খারাপ হয়েছে। তখন মনে হয়েছিল আমার বোধহয় সময় শেষ, ফুরে এসেছে আমার শ্বাস। আর থাকা হবে না এই রোগীন পৃথিবীতে। দেখা হবে না আপন মানুষদের, কথা হবে না কারোর সাথে। কয়েকদিন আগে আমি উপলব্ধি করি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসতে না চেয়েও বেসেছি, অনেক অনেক ভালোবেসেছে। অদ্ভুতভাবে তোমার মায়া চড়িয়ে গিয়েছে। তোমাকে একটু সময় না দেখলে ভাল লাগে না। তুমি কাছে না থাকলে মন অস্থির হয়ে ওঠে। তোমার সাথে হাসি খুশি আনন্দ বাকিটা জীবন পার করতে চেয়েছে। সুস্থ হওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে। আমি ওই রোগের মধ্যে বন্দী হয়ে থাকতে চাইনি। দিনের বেশিরভাগ সময়টা বেড়ে কাটাতে চাইনি। আমি তোমার কাঁধে ভর করে হাঁটতে না, সুস্থ হয়ে তোমার হাত ধরে হাঁটতে চেয়েছে। কিন্তু সেসব আর কিছু হবে না। হয়তো তোমার সাথে বোধহয় আর থাকা হবে না। আমি বাকিটা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আমার জীবনটা বোধহয় ওই অবধি। অসুস্থতা ক্রমশ বাড়ছিল আর আমার মনে হচ্ছিল আমি তোমার থেকে, সকলের থেকে দূরে সরে যাচ্ছে। আমার শারীরিক অসুস্থতা থেকেও মানসিক অসুস্থতা বেশি হচ্ছিল তখন। আমি না দেখলে তোমার কি হবে, এটা ভাবতে আরও শ্বাস আটকে আসছিল। কিন্তু তবু আমি বারবার বাঁচতে চেয়েছি, তোমার জন্য, ফ্যামিলির জন্য। রোগিণী পৃথিবীতে তোমার সাথে আরও কিছুদিন থাকতে চেয়েছে। তোমার হাত ধরা নিস্তব্ধ নীরব রাস্তায় জ্যোৎস্না মাখা রাতে পায়ে পা মিলিয়ে হাঁটতে চেয়েছে। আমি আরও কয়েকটা বছর বাঁচতে চেয়েছি বারংবার। আল্লাহ তাআলা বোধ আমার সেই ইচ্ছেটা পূরণ করলেন। তবে আবার অপূর্ণও রাখলেন। তোমার হাত ধরে হাটের স্বপ্নটা স্বপ্নে রয়ে যাবে। উদয় মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়। নাদিয়া ওর দিকেই তাকিয়ে আছে। এটা বোধহয় সম্ভব না। আগে যা একটা নড়াচড়া করতে পারতাম, এখন সেটুকু বন্ধ হয়ে গেছে। বাম হাত পাও এখন ঠিকভাবে নাড়াতে পারছি না। ঠিক হবেন আপনি। ডক্টর বলেছেন উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি কি নিয়ে এত টেনশন করছিলেন? উদয় প্রসঙ্গ পাল্টায়। খেয়েছো তুমি? খাবো একটু পর। রাতে ঘুমাওনি? চোখ মুখের কি অবস্থা করেছ? দিয়া তাকিয়ে রইল, কিছু বলল না। ওর হাজবেন্ড আইসিইউ এর ভিতর আর ও ঘুমাবে, ঘুম আসবে ওর কাছে। এখন বাড়ি যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাবে। না খেয়ে না ঘুম অসুস্থ হয়ে যাবে তুমি। তোমার বিশ্রাম প্রয়োজন। আমি ঠিক আছি, কিছু হবে না আমার। ঘুমিয়েছি রাতে, খাবারও খেয়েছি আমি। চোখ মুখ দেখলেই বুঝতে পারছেন কি করেছ আর করনি। আমি এখন সুস্থ হয়েছি তো। আইসিইউ থেকে বের করেছে মানে আমি ফিট আছে। একটু চুপ করে আবারও বলে। প্রহরেরও দেখলাম তোমার মতো একই অবস্থা। দুজন যে সারা রাত ঘুমাওনি, খুব ভালো করে বুঝতে পারছি আমি। তুমি আর প্রহর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে তারপর বিকেলে আসবে। ততক্ষণ মম আমার সাথে থাকবে। ঠিক আছে আমি। জানি তো। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। এই দেখা যেন আজন্মেও শেষ হবে না। উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়ার গালে রাখে। ডান হাতের মতোই বাম হাতটাও ভার ভার লাগে এখন। কখন যেন ডান হাতের মতোই হয়ে যায়। গাল থেকে হাত সরিয়ে ঘাড়ে রাখে। তারপর নাদিয়ার মাথা নিজের দিকে টেনে আনে, কপাল ঠেকায় একে অপরের কপালের সাথে। একজনের শ্বাস আরেকজনের মুখে আছড়ে পড়ছে। দুজনের শ্বাসের গতি বাড়ে। উদয় চোখ বন্ধ করে নাদিয়ার ঠোঁটে আলতোভাবে চুমু খায়। উদয়ের কাজে নাদিয়া থ হয়ে যায়। নড়াচড়া ভুলে চোখ দুটো বড় বড় করে রইল। নাদিয়ার রিয়াকশন বুঝতে পেরে উদয় আলতোভাবে আরো দুটো চুমু খায়। তারপর নাদিয়ার ঘাট থেকে হাত সরিয়ে নেয়। নাদিয়া সোজা হয়ে বসে নিচের ওষ্ঠে হাত ছোঁয়ায়। চোখ দুটো তখন বড় বড় হয়ে আছে। উদয়ের এমন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না নাদিয়া।
উদয় এমন কিছু করবে কল্পনাতেও ভাবেনি। নাদিয়ার অবস্থা দেখে মুচকি হাসে উদয়। চিত হয়ে শুয়ে বুকের বাম পাশে হাতটা রাখে, চোখ দুটো বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। অনেক ভালো লাগছে এখন। চোখ বন্ধ করে রাখা সত্ত্বেও চারিপাশ রঙিন রঙিন লাগছে। যদি বেঁচে না ফিরতো এই অনুভূতি, ভালো লাগা কোনোদিন অনুভব করতে পারতো না। ফ্লোরকে ডেকে নিয়ে আসো তো। উদয় কি বলেছে তা হয়তো শুনতে পায়নি। নাদিয়া এখনো আগের মতোই বসে আছে। উদয় বাম হাত দিয়ে নাদিয়াকে মৃদু ধাক্কা দেয়। কোন জগতে হারিয়ে গেলে? প্রহর কি ভেতর আসতে বলো। নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায়, নিজেকে স্বাভাবিক করে ডোরের দিকে এগিয়ে যায়। ডোর খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে প্রহর, কথা বলছে মায়ের সাথে। ভাইয়া আপনাকে ডাকে। ব্রো। মায়ের সাথে কথা সমাপ্তি ঘটিয়ে কেবিনে প্রবেশ করে। হ্যাঁ বলো। তুই নাদিয়াকে নিয়ে বাড়িতে যা, ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে বিকেলে আসিস। ততক্ষণ মম আর ছোট মা থাকুক এখানে। আমি তো আগেই বলেছিলাম ভাবিকে, ভাবি রাজি হয়নি। যা এখন, আর আসার সময় আমার ফোনটা নিয়ে আসিস। চলুন ভাবি। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। উদয় চোখ দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। নাদিয়া প্রহরের পেছন পেছন চলে যায়। তবে মন পড়ে রইল উদয়ের কাছে। মনটা কিছুতে এখান থেকে যাবে না। আসরের নামাজ আদায় করে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় নাদিয়া। উদয়ের জন্য টি শার্ট, ট্রাউজার আর ওর ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতেই দেখে প্রহর নিজের রুম থেকে বেরিয়ে আসছে। দুজন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। ড্রাইভারকে সাথে করে নিয়ে যায় ওর মা চাচিকে বাড়িতে নিয়ে আসার জন্য। কেবিনে প্রবেশ করে দুজন। উদয় ঘুমিয়ে আছে, অন্য বেডে শুয়ে আছে মেহানি চৌধুরী। তার পাশে বসে আছে আয়েশা চৌধুরী। পুরো রুমে শুধু ফ্যানের শব্দ। প্রহর আর নাদিয়াকে দেখে উঠে বসেন মেহানি চৌধুরী। প্রহর ঠোঁটের উপর আঙ্গুল চেপে কথা বলতে নিষেধ করে। নাদিয়াকে কেবিনের ভিতর রেখে মা চাচিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কথাবার্তা বলে দুজনকে বুঝিয়ে ড্রাইভারের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। নিজে আবার কেবিনের ভিতর প্রবেশ করে না, এগিয়ে যায় ডক্টরের চেম্বারের দিকে। সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই উদয়কে জার্মানি নিয়ে যাবে। আর দেরি করতে চায় না, যত দ্রুত সম্ভব ভাইকে সুস্থ করতে হবে। উন্নতি হতে গিয়ে আবার অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর উদয়ের শারীরিক কন্ডিশন দেখতে আসে অন্য একজন মেয়ে নার্স। উদয় তখন ভাইয়ের উপর ভর করে আধা শোয়া হয়ে আছে। নার্সকে দেখে কপাল ব্রু কুচকে নেয় উদয়। মুখে ফুটে উঠে বিরক্তি ভাব। এই বজ্জাত মহিলারা একটু পর পর কেন আসে ওর কাছে? মেয়ে মানুষ দেখলেই তো ওর মাথায় রক্ত উঠে যায়। অসহ্য করে মহিলারা, দেখলেই রাগে গা জ্বলে। নার্স উদয়ের সামনে দাঁড়ায়। একটু সোজা হয়ে ঠিকভাবে বসুন। উদয় সোজা হয়ে বসে কোনো রকমে। নার্স স্টেথোস্কোপের সাহায্যে উদয়ের হার্টবিট চেক করতে যায়। নার্সকে ধমক দিয়ে উঠে উদয়। পেশেন্টের ধমক শুনে কেঁপে উঠে নার্সকে বলবে এই লোক 2 দিন পর পর আজ সকালে আইসিইউ থেকে বের হয়েছে। এর ধমক শুনে মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ, নড়াচড়া করতে পারে না, কিন্তু গলার তেজ কমেনি। যাও একটু কমেছিল তা আবার বেড়ে গেছে। নাদিয়ার প্রহর একবার, নার্স তো আরেকবার উদয়ের দিকে তাকায়। উদয়ের চোয়াল শক্ত, চোখে মুখে রাগ স্পষ্ট। নার্স পেশেন্টের ধমক খেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে উদয়ের দিকে। তাকে কি জন্য ধমক দেওয়া হলো এখনো বুঝতে পারছে না। কি ভুল করেছে? পেশেন্টের বাড়ির লোক রাগারাগি করে ধমকাধমকি করে, এটা মানা যায়, তাই বলে এখন থেকে পেশেন্টও ধমকাধমকি করবে? ও হ্যালো নার্স আন্টি, আপনি ঠিক আছেন? প্রহরের ডাক শুনে উদয়ের দিক থেকে চোখ সরিয়ে প্রহরের দিকে তাকায়। এই দামড়া ছেলে আন্টি ডাকছে। বয়সের দিক থেকে নার্সের থেকে প্রহর বড় হবে, আর এই ছেলে কিনা আন্টি ডাকছে। কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হয়? এখনো বিয়ে করেনি, বাচ্চা হয়নি, আর এই বদ ছেলে কিনা আন্টি বানিয়ে দিল। 10-12 বছরের বাচ্চা আন্টি ডাকলে তাও মানা যেত। বুইরা দামড়া বেটা বিয়ে করলে 3 বাচ্চার বাপ হয়ে যেত, সে কিনা আন্টি ডাকে। খাটাস লোক একটা। ভাই দুইটাই পাগল। নার্স নিজেকে স্বাভাবিক করে উদয় হাতের দিকে হাত বাড়ায় পালস রেট চেক করার জন্য। উদয় ভাম হাতটা সরিয়ে নিয়ে আবারও ধমক দিয়ে বলে, কি সমস্যা? বারবার ছুটে আসছেন কেন? না শুনে আপনার কন্ডিশন বুঝবো কিভাবে? আমার কাজ আমাকে করতে দিন। দেখেছেন আমায়? ঠিক আছে, আমি এখন আসুন এখান থেকে, আর আসবেন না এই কেবিনে। নার্স চুপ করে দাঁড়িয়ে রইল। এই লোকটার মাথাও খারাপ হয়ে গেল নাকি? পালস রেট চেক করলো না, প্রেশার মাপলো না, 2 ইঞ্জেকশন দেওয়ার আছে তাও দিল না। বলছে কিনা চলে যেতে, আবার আসতে নিষেধ করছে। আবার শুধু শুধু ধমকাধমকি করছে, রাগ দেখাচ্ছে। নার্সিং পেশায় জয়েন করার পর অনেক ঘাটতারা পেশেন্ট দেখেছে, কিন্তু উদয়ের মতো একটাও দেখেনি। এই লোক মাস্টারপিস। নার্স এতক্ষণ ভালোভাবে কথা বললে এখন সেও রাগ দেখিয়ে বলে, মিস্টার চৌধুরী, আমার কাজ আমাকে করতে দিন। অন্য পেশেন্টও দেখতে হবে আমার। একদম ছোঁয়ার চেষ্টা করবেন না আমাকে। ওনাদের ডেকে নিয়ে আসুন। আমাকে আপনার দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য কেউ কেন আসবে? উদয় দাঁতে দাঁত চেপে বলে, আমার দেখাশোনা করার জন্য নার্স হিসেবে আপনাকে আমার পছন্দ হয়নি। কেন? 1, আপনার থোবরা মুখের নকশা আমার পছন্দ হয়নি। 2, আপনার মুখে দাড়ি গোঁফ নেই। 3, আপনি একটা মেয়ে সাথে প্রচুর বাঁচান, অভদ্র বজায়, পেশেন্টের সাথে তর্ক করেন। তর্ক করে মানুষ আমার একদম অপছন্দ।
আর সে যদি হয় মেয়ে, তাহলে আমার দৃষ্টি সীমানার বাইরে থাকতে হবে। বক বক করে আমার মাথা খেয়ে দিল। এখন বের হন এখান থেকে। প্রহর আর নাদিয়া চুপ করে উদয়ের কথা শুনছে। একে কিছু বলে ও লাভ নেই, যা ইচ্ছা তাই করবে। কিছু বললে শুধু শুধু বাক্য অপচয় হবে। নার্স অপমান বোধ করে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার আগে ফোঁস করতে করতে ওনাকে অভদ্র বলে। ওই ছেলে নিজেই তো আস্ত একটা অভদ্র। নার্স ডক্টরের চেম্বারের দিকে এগিয়ে যায়। অভদ্র পেশেন্টের দেখাশোনা সে করতে পারবে না। মুখের কথার কি ধরন, বলে কিনা মুখে নকশা পছন্দ হয়নি, আবার মুখে দাড়ি গোঁফ নেই। আর মেয়ে মানুষের মুখে দাড়ি গোঁফ কোথা থেকে আসবে? ডক্টরের চেম্বারে এসে সব বলে উদয়কে কি বলেছে। সে আর ওই পেশেন্টের দেখাশোনা করবে না, অন্য কাউকে ওর দায়িত্ব দেওয়া হোক। নার্সের কথা শুনে হতাশ হয় ডক্টর। আইসিইউ এর ভেতরে থাকতেও নার্সের সাথে এরকম করেছে, সেও কমপ্লেন করেছিল। এছাড়া কবে ঠিক হবে? এখনো মেয়ে মানুষ দেখতে পারে না দুই চোখে। নিজে থেকে 10 হাত দূরে রাখে মেয়েদের। ডক্টর নার্সকে সাথে নিয়ে উদয়ের কেবিনে আসে। ডক্টরের সাথে নার্সকে দেখে চোয়াল শক্ত করে, আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে উদয়। ডক্টর নার্স দুজনেই উদয়ের মুখ ঘুরিয়ে নেওয়া দেখে। এই ছেলে নিজেকে কি ভাবে কে জানে। ওর হাবভাব দেখে মাঝে মধ্যে মনে হয় ও ছাড়া আল্লাহ দুনিয়ায় আর কেউ নেই, পুরো দুনিয়ায় ও একাই আছে। মিস্টার চৌধুরী, বলুন, শুনতে পাচ্ছি আমি। এদিকে তাকান। তাকানোর প্রয়োজন নেই, বরং কি বলবেন? নার্সকে ওনার কাজ করতে দিচ্ছেন না কেন? আমি আগে বলেছি আমার চেক আপ সহ অন্যান্য সকল সেবা প্রদান করার জন্য ছেড়ে নার্স পাঠাবেন। তারপরও কেনই মহিলাকে পাঠিয়েছেন? বারবার গায়ে হাত দেয়। পেশেন্টকে না শুয়ে সেবা প্রদান করব কিভাবে? সেজন্য তো ছেলে নার্স পাঠাতে বলেছে। পাশ থেকে নার্স বলে ওঠে, হসপিটালের নিয়ম তো আপনার কথা মতো চলবে না। আমি বলেছি আমার কথা অনুযায়ী হসপিটালের নিয়ম চলবে। আপনি তো তাই বলেছেন। আপনার দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে, কিন্তু আপনি চাইছেন অন্যজনকে। আমি আপনার কাছে সেবা নেব না, যান এখান থেকে। নার্সের মনে জেদ চাপে, সেও তেরামি করে বলে, আমার কাছে থেকেই সেবা নিতে হবে আপনার। কোশ্চেন কালেও না, দুনিয়া উল্টে যাবে, কিন্তু উদয় চৌধুরী কোনো মহিলার কাছে ট্রিটমেন্ট নেবে না। আপনার সেবা অন্য কেউ করতে আসবে না আমি ছাড়া। উদয় দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, নার্সরা না আসবে, মহিলার কাছে সেবা নেওয়ার চেয়ে বাড়িতে বসে মরে যাব, তাও ভালো। এই প্রহর, চল বাড়িতে। বলে ঘাড় ঘুরিয়ে প্রহরের দিকে তাকায়। প্রহর গম্ভীর থমথমে মুখে তাকিয়ে আছে ওর দিকে। নাদিয়া দাঁড়িয়ে আছে চুপচাপ, মাথায় ঘোমটা টেনে। উদয় প্রহরকে ধমক দিয়ে বলে, এখনো বসে আছিস কেন? ধর আমাকে, বাড়ি যাব। ডক্টর তাড়াহুড়ো করে বলেন, মিস্টার চৌধুরী, শান্ত হন আপনি। আপনার কথা মতো বয় নার্সকে আসতে বলছি। কেন শান্ত হব? থাকবো না আপনাদের হসপিটালে। এই প্রহর, ধর আমাকে। ডক্টর পড়েন মহা ঝামেলায়। তিনি শান্তশিষ্ট প্রকৃতির ভদ্র মানুষ, বেশি সময়ে চুপ থাকেন। ঝামেলা মেটাতে এসে উল্টো ঝামেলা বেড়ে গেল। নার্সকে কেন মাঝখানে কথা বলতে হলো? উনি তো বলেছিলেন কথা। মেয়েদের বুদ্ধি আসলেই বেশি, তার মধ্যে কিছু মেয়ের বুদ্ধি হাই লেভেলের। অনেক বুঝি সুঝিয়ে উদয়কে শান্ত করে। একজন বয় নার্সকে দায়িত্ব দেওয়া হয় উদয়ের দেখভাল করার জন্য। তার ডিউটি শেষে অন্য আরেক বয় নার্স দেখাশোনা করবে। এশার নামাজের পর উদয়কে খাইয়ে দেয় নাদিয়া, আর প্রহর উদয়কে ধরে বসে থাকে। খাবার খাওয়ানো শেষে মেডিসিন খাইয়ে দেয়। প্রহর সিনিয়র ডক্টরদের সাথে কথা বলার জন্য কেবিন থেকে বেরিয়ে যায়। উদয় বেডের কিনার ঘেঁষে পা ভাঁজ করে বসে। নাদিয়া পাশে দাঁড়িয়ে ধরে রাখে। এখন বেশি সময় একা একা বসে থাকতে পারে না, সাপোর্ট লাগে উঠে বসতে। ছাড় আমাকে। কেন? একা একা থাকতে পারবো পড়ে যাবেন না তো? না, পড়বো না। নাদিয়া ছেড়ে দাঁড়ায়। উদয় সোজা হয়ে বসে থাকে। কিছু সময় একা একা সাপোর্ট ছাড়া বসে থাকার পর মনে হচ্ছে একদিকে হেলে পড়ছে, শরীর ঝাঁকি দিয়ে উঠে। আসলে একদিকে কাত হয়ে গিয়েছিল কিছুটা। নাদিয়া উদয়ের পাশে দাঁড়িয়ে আছে। বলা তো যায় না, যদি পড়ে যায়। উদয় পানি খেতে চায়, আবার নাদিয়া পাশ ফিরে পানির বোতল হাতে নেয়। বসে থাকতে থাকতে বাম দিকে কাত হয়ে যায়, আবার নাদিয়া উদয়ের দিকে ফিরে দাঁড়ায়। উদয় থাবা দিয়ে নাদিয়াকে ধরার চেষ্টা করে। নাদিয়াকে ধরতে না পারলেও নাদিয়ার গলার কাছে জামা খামচে ধরে। নাদিয়া পানির বোতল ফেলে দ্রুত ধরে উদয়কে। উদয়ের মাথার সাথে নাদিয়ার মাথায় টক্কর লাগে। পড়তে পড়তে রক্ষা পায়। দুজনের হার্টবিটেরই গতি বেড়ে গেছে। মাথায় ব্যথাও পেয়েছে। যদি পড়ে যেত কি হতো? ধরে বেডের সাথে হেলান দিয়ে বসায় উদয়কে। উদয়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নাদিয়া নিজেও তাকায়। সাথে সাথে চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। দ্রুত গতিতে ওড়না দিয়ে শরীর ঢেকে নেয়। কি করলেন এটা? কি করলাম? জামা আর কিছু বলার আগে উদয় নিজেই বলে, ছিঁড়ে গেছে। ছিলেন কেন? ইচ্ছা করে ছেড়েছি নাকি? তাহলে দেখলেই তো, পরিচিতি নিয়েছিলাম। পরের হাত থেকে বাচ্চার জন্য তোমাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে ধরার আগেই জামা চলে এসেছিল হাতের মুঠে, তাই জামাই ধরেছে। আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ মানুষ। ইনোসেন্ট ফেস বানিয়ে শেষের কথাগুলো বলে। নাদিয়া উল্টো ঘুরে দাঁড়ায়। ওড়না তুলে জামা দেখে। ভি গলার জামাটা প্রায়
5-6 ইঞ্চি গলার কাছ থেকে ছিঁড়ে গেছে নিচের দিকে। এখন এই জামা পরে কিভাবে থাকবে হসপিটালে? এই জামা চেঞ্জ করার জন্য এখন বাড়িতে যেতে হবে। সব দোষই বজ্জাত লোকের। বলে কিনা আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। মাঝখানে বসতে বললো, বসলো না, ধরে দাঁড়িয়েছিল, তাও ভালো লাগলো না। ছেড়ে দাও, আমি একা বসে থাকতে পারবো। এখন দিল জামাটা ছিঁড়ে। ওদিকে ঘুরে তাকিয়েছো কেন? এদিকে ঘোরো। নাদিয়া ওড়নাটা ঠিক করে উদয়ের দিকে ঘুরে দাঁড়ায়। উদয় মিটিমিটি হাসছে। বজ্জাত কি এমনি এমনি বলে নাকি? অকাজ করে আবারও হাসছে। সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। যদি বুঝতে পারতাম তাহলে পরে যেতাম, তবুও ধরতাম না। কাছে আসো, দেখি কতটুকু ছিঁড়েছে। মাথায় হাত বুলিয়ে দিই, আসো। উদয় নিজের বাম হাতের দিকে তাকায়, চোখ যায় হাতের নখের দিকে। মাঝখানে 3টা নখের সাথে কিছু লেগে আছে। চোখের সামনে উঁচু করে ধরে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে নখের ভিতর যা আছে সেটা বের করে। ভালোভাবে খেয়াল করে দেখে চামড়া। তড়িৎ গতিতে নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার শরীরের চামড়া ওর নখের সাথে উঠে এসেছে। নখ তো ছোট ছোট, তারপর চামড়া উঠে গেছে আঁচল লেগে। কাছে ডাকছি না, আসছো না কেন? তাড়াতাড়ি আসো। গম্ভীর স্বরে বলে কথাগুলো। উদয়ের হাসি হাসি মুখ হঠাৎ গম্ভীর হয়ে যেতে দেখে এগিয়ে আসে নাদিয়া। উদয় নাদিয়ার ওড়না সরাতে গেলে নাদিয়া হাত আটকে দেয়। হাত সরাও নাদিয়া। দিয়ার হাত সরিয়ে নেয়। উদয় ওড়না একটু নিচের দিকে নামায়। যেখান যেখান থেকে চামড়া উঠে গেছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে বিন্দু বিন্দু মাত্রায়। আরো 2 নখের আঁচড়ে লাল হয়ে ফুলে উঠেছে। উদয়ের ভীষণ খারাপ লাগে, নিশ্চয়ই অনেক জ্বালা করছে। মুখ উঁচু করে নাদিয়ার মুখের দিকে তাকায়। নাদিয়ার চোখে মুখে যন্ত্রণার কোনো ছাপ নেই, যেন কিছুই হয়নি। নাদিয়ার চোখে মুখে যন্ত্রণার কোনো ছাপ না থাকলেও তা উদয়ের চোখে মুখে ফুটে ওঠে, যেন ব্যথা নাদিয়া না, উদয় নিজেই পেয়েছে। চামড়া নাদিয়ার ওঠেনি, উদয়ের উঠেছে। অপরাধী নয় বলে। সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আমি সত্যি তোমাকে আঘাত করতে চাইনি। এভাবে কেন বলছেন? কিছু হয়নি আমার, এর থেকেও বড় বড় আঘাত সহ্য করে নিয়েছি আমি। আপনার কিছু হয়নি, এতেই আলহামদুলিল্লাহ। নার্সকে রাখো, তোমার ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লাগাতে হবে। নিশ্চয় অনেক জ্বালা করছে, অয়েনমেন্ট লাগাতে হবে। আপনি তো উতলা কেন হচ্ছেন? কিছু হয়নি আমার, শান্ত হন আপনি। কে বলেছে কিছু হয়নি? কতটা চামড়া উঠে গেছে। তুমি নার্সকে ডাকো, নয় নিচে যাও। এই প্রবোধটা কখন গেছে, এখন আসছে না কেন? আপনি শান্ত হন আগে। এতটা উতলা হওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিচ থেকে পানির বোতল তুলে চিপি খুলে উদয়কে পানি খাওয়ায়, তারপর বেডে শুইয়ে দেয়। আপনি শুয়ে থাকুন, আমি আসছি। কোথায় যাবে? নার্সের কাছে। নাদিয়া একটা সেফটি পিন হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। লোকচক্ষুর আড়ালে সেফটি পিন লাগিয়ে নেয় জামায়। করিডোরে সিরিয়াল করে রাখা নীল রঙের চেয়ারে বসে পড়ে। প্রহর আসলে ওকে বাড়িতে পাঠাতে হবে জামা নিয়ে আসার জন্য। মাঝখানে আরও একদিন পেরিয়ে যায়। উদয়ের সকল রিপোর্ট মেল করে জার্মানি ডক্টরদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনারা যত দ্রুত সম্ভব উদয়কে নিয়ে যেতে বলেছেন। পারলে 24 ঘন্টার মধ্যে রওনা দিতে বলেছেন। যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করবেন তারা। দেরি করলে উদয়েরই ক্ষতি হবে। তাই যত দ্রুত সম্ভব জার্মানির উদ্দেশ্যে রওনা হবে উদয়কে নিয়ে। নাদিয়ার ইমার্জেন্সি পাসপোর্ট তৈরি করা হয়েছে, ভিসাও তৈরি 3 জনের, তবে টিকিট আছে 2টো, যে কোনো 2জনই যেতে পারবে। নেক্সট যে ফ্লাইটে সিট খালি আছে সেটা 3 দিন পর। এখন 3 জনকে একসাথে যেতে চাইলে 3 দিন অপেক্ষা করতে হবে, আর আজকে গেলে 2জনই যেতে পারবে। উদয়ের অবস্থা আবার আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে। টেনশনে চৌধুরী বাড়ির সকলের ঘুম হারাম। প্রহরের দিনরাত দৌড়াদৌড়ি করতে করতে পার হচ্ছে। এখন দুপুর 2টা, বহু কষ্ট আরেকটা সিট জোগাড় করতে পারেনি। 3 দিন অপেক্ষা করলে উদয়ের অবস্থা আরো খারাপের দিকে যাবে। প্রহর একটা সিদ্ধান্ত নেয়। চৌধুরী বাড়ির সবাই এখন হসপিটালে উপস্থিত আছে। সকলকে করিডোরে ডাকে। উদয় ঘুমাচ্ছে এখন। সকলের মুখের দিকে একবার তাকায় প্রহর, তারপর বলে, আজকে জার্মানি যাওয়ার 2টো টিকিট খালি আছে এখনও। ফ্লাইট রাত 12টায়। লোকাল ফ্লাইটে ওঠা নামা কষ্ট হয়ে যাবে, তাই লোকাল ফ্লাইট বাতিল। আর নেক্সট যে ফ্লাইট সেটা খালি আছে, সেটা 3 দিন পর। 3 দিন অপেক্ষা করলে বুড়োর অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেরই বুড়োকে নিয়ে জার্মানি রওনা দেওয়ার। এখন যেহেতু 2টো টিকিট আছে, তাই যেতেও হবে 2জনকেই। ব্রো আর ভাবি আজকেরই চলে যাক, 3 দিন পর না হয় আমি যাব। উদয়ের বাবা ওমর চৌধুরী বলেন, কিন্তু নাদিয়া কি বুঝতে পারবে সবকিছু? ওর তো ছোট মানুষের বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই ওর। এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বুঝতে পারবে না কিছুই। বড় ভাইয়ের সাথে তাল মিলিয়ে উমায়ের চৌধুরী বলেন, ভাইয়া, তুমি ঠিকই বলেছ। হসপিটালে দৌড়াতে দৌড়াতে রিপোর্ট আনা নেওয়া করা আরও কত ঝামেলা থাকে। নদিয়া তো ওদের ভাষা বুঝতে পারে না। উদয় তো সবসময় ওর সাথে থাকবে না যে ও বুঝিয়ে দেবে। নাদিয়াও বলে, আবার ঠিকই বলেছেন ভাইয়া, সত্যি সত্যি কিছু বুঝতে পারবো না আমি।
উল্টো ওরা ঝামেলায় পড়তে হবে। বাংলাদেশে কোনো কিছু বুঝতে পারি না, জার্মান গিয়ে কিভাবে বুঝবো? আপনি যান ভাইয়ার সাথে আপনার। মেহানি চৌধুরী বলেন, আজকে তুই উদয়ের সাথে যা, 3 দিন পর নাদিয়া যাবে। আমরা এখান থেকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। তুই ওকে ওইখানে রিসিভ করে নিস। 3 দিনেরই তো ব্যাপার। প্রহর এসব কিছু ভেবে দেখেছে আগেই, কিন্তু তারপরেও ওর মনে হয়েছে উদয়ের সাথে নাদিয়ারই যাওয়াই উচিত। সকলের কথা শোনার পরেও বলে নাদিয়াই যাক উদয়ের সাথে। নাদিয়া সহ সকলে প্রহরকে অনেক বোঝায়। সকলের কথায় শেষমেশ রাজি হয় প্রহর। উদয় ঘুম থেকে উঠলে ওকে জানাতে হবে। বাড়ির উদ্দেশ্যে রওনা হয় প্রহর। প্যাকিং করতে হবে, দুজনারই বেশি সময় হাতে নেই। নাদিয়া কেবিনে ফিরে আসে। উদয় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে। ফ্যানের বাতাসে উঠছে সিল্কি চুলগুলো। ফর্সা মুখটা মলিন হয়ে গেছে অসুস্থতায়। এমনি শুকনো এখন যেন আরো শুকিয়ে গেছে। আগে থেকে নিজেই উঠে বসে থাকতো, একটু আটটু নাড়াচাড়া করতে পারতো, এখন তাও পারে না। বিয়ের পর থেকে আজ অব্দি এক রাত উদয়কে ছাড়া কাটায়নি নাদিয়া। এখন 3 দিন ওকে ছাড়া কিভাবে থাকবে, না থেকে উপায় নেই। সবকিছুর আগে উদয় সুস্থ হয়ে উঠলে যুগ যুগ ধরে একসাথে থাকতে পারবে। সেখানে 3 দিন ছেড়ে থাকা আহামরি কোনো কষ্ট নয়, সহ্য করে নেবে নাদিয়া। 3 দিনই তো, 3 দিন পর তো উদয়ের কাছে যাবেই। নিশ্চুপ হয়ে বসে ঘুমন্ত উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকলো। 2 ঘন্টার মধ্যে 2 ভাই সবকিছু প্যাকিং করে নিয়ে হসপিটালে ফিরে আসে প্রহর। টিকিট কনফার্ম করে দিয়েছে। বাড়ি ফেরার পথে যা যা প্রয়োজন সবই নিয়ে এসেছে। উদয় ঘুম থেকে উঠে থ মেরে বসে আছে বেডে হেলান দিয়ে। ঘুম থেকে উঠছিল না বলে নাদিয়া ডেকে তুলেছে। ওকে জানানো হয়েছে জার্মানি যাওয়ার কথা। সব জানার পর থেকে এই থ মেরে বসে আছে। আজকেই যেতে হবে, তা আবার নাদিয়া যাচ্ছে না। উদয় আর নাদিয়াকে কেবিনে রেখে সবাই বেরিয়ে গেছে বাইরে। উদয় নাদিয়ার দিকে তাকায়। মেয়েটার মুখটা মলিন হয়ে আছে, চোখে মুখে ঘোর অন্ধকার। আগে সেই দুঃখী দুঃখী ভাব ফুটে উঠেছে। গতকাল থেকে নাদিয়ার মুখটা মলিন, এখন আরো মলিন লাগছে। উদয় হাতের ইশারায় নাদিয়াকে কাছে ডাকে। নাদিয়া এগিয়ে গিয়ে বেডে বসে। উদয় ওর শরীর ঘেঁষে বসতে বলে। নাদিয়া তাই করে। উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়াকে বাহুবন্ধনে আবদ্ধ করে। নাদিয়া মুখ উঁচু করে উদয়ের মুখের দিকে তাকায়। নাদিয়ার কপালের এলোমেলো চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় উদয়। তারপর গাঢ় চুমু খায় নাদিয়ার কপালে, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বুকে। হাতে আগের মতো শক্তি নেই এখন। থাকলে নাদিয়াকে বোধহয় এখন বুকের ভেতরে পুড়ে নিত। মেয়েটার প্রতি এতটা মায়া জন্মেছে যে 3 দিনের জন্য ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। মন সায় দিচ্ছে না নাদিয়াকে রেখে যেতে। 3 দিনে এই মায়াবী মুখশ্রী দেখতে পাবে না। নানান বাহানায় কাছে ডেকে ছোঁয়া হবে না। 3 দিন উদয়ের কাছে কখনোই 3 বছরের মতো লাগছে। জার্মানি যাওয়ার পর কি করবে তাহলে? নাদিয়াকে ছেড়ে কিভাবে থাকবে? ওর সরল নিষ্পাপ মায়াবী মুখশ্রী না দেখলে তো ভালো লাগে না উদয়ের। নাদিয়া উদয়ের বুকে ঘাপটি মেরে বসে রইল। কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইলে ঢোক গিলে ভেতরে নিয়ে নেয়। কোনো কথা ছাড়া একে অপরকে ধরে বসে রইল। কি বলবে? কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এখন প্রহর কেবিনের ডোর নক করে। নাদিয়া উদয়কে ছেড়ে দেয়। তারপর বেড থেকে নেমে সোজা হয়ে দাঁড়ায়। ভিতরে প্রবেশ করে প্রহর। পুরোপুরি তৈরি হয়ে এসেছে। দ্রুতই রওনা হতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। উদয়ের জন্য আলাদা করে শপিং ব্যাগে ড্রেস শুজ নিয়ে এসেছে। ভাইয়ের সাথে কথা বলে ওয়াশরুমে নিয়ে যায়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। প্রহর ড্রেস পরতে সাহায্য করে। উদয়কে একদম ফিটফাট করিয়ে দেয়। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, চুলগুলো সুন্দর করে ব্রাশ করে দিয়েছে। এতদিনের রোগী রোগী ভাবটা কমে এসেছে কিছুটা। জুতো নিজের হাতে পরিয়ে দেয় প্রহর। তারপর ধরে হুইল চেয়ারে বসায়। নাদিয়া একপাশে দাঁড়িয়ে সব দেখছে। উদয়কে আজকে সুন্দর লাগছে দেখতে। সাদা কালো আর নীল রঙের ড্রেস পরলে অসম্ভব রকমের সুন্দর দেখায়। নাদিয়ার নজর আটকায় তখন উদয়ের দিকে। আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। লোকটা আসলেই মারাত্মক সুন্দর। কেবিন থেকে বেরিয়ে আসে 3 জন। উদয় বাড়ির সকলের সাথে কথা বলে। সবাই অনেক দোয়া করে উদয়ের জন্য। তারপর থেকে পুরোটা সময় উদয় চুপ থাকে। হসপিটাল থেকে বের করে নিয়ে আসা হয়। সবাই এয়ারপোর্টে যাবে উদয়কে বিদায় জানাতে। উদয়ের ফুপা ফুপু, ফুপাতো ভাই বোন, মামা মামি সবাই এয়ারপোর্টে আসছে উদয়কে বিদায় জানাতে। কারে উঠে বসে সবাই। উদয়ের পাশে নাদিয়া বসে, অন্য পাশে মেহানি চৌধুরী। মায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। আগের বার যখন গিয়েছিল তখন সাথে মেহানি চৌধুরী আর প্রহর ছিল শুধু। এখন আর মা যাবে না। কতগুলো দিন মায়ের সাথে দেখা হবে না, সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না কতগুলো দিন। সকলে এয়ারপোর্টে এসে পৌঁছায়। প্রায় 6টা বেজে গেছে। উদয়কে ধরে হুইল চেয়ারে বসানো হয়। তারপর এগিয়ে যায় ভেতরের দিকে। গেটের কাছে আসতে একজন সকল পেপারস নিয়ে হাজির হয় প্রহরের সামনে। পেপারস রেখে তার পাওনা পরিশোধ করে দেয় প্রহর। ইমিগ্রেশনের আগে সকলের কাছ থেকে বিদায় নেয় উদয়। মা বাবা, ছোট চাচু সকলকে জড়িয়ে ধরে। আরো যারা আছে তাদের কাছ থেকেও বিদায় নেয়। সকলের কাছ থেকে বিদায় নিলেও একপাশে দাঁড়িয়ে থাকা নাদিয়ার কাছ থেকে বিদায় নেয় না। উদয় চোখ তুলে নাদিয়ার দিকে তাকায়। মেয়েটার মুখে অমাবস্যার গুটগুটে অন্ধকার নেমে এসেছে। যাওয়ার আগে নাদিয়াকে জড়িয়ে ধরতে ইচ্ছে জাগলো। বাড়ির সকলের সামনে নাদিয়াকে জড়িয়ে ধরা বা ওকে কিছু বলা, তাতেও লজ্জা পাচ্ছে উদয়। আশেপাশে আরো কত মানুষজন দাঁড়িয়ে আছে। সময় পেরিয়ে যাচ্ছে। ভেতরে প্রবেশ করতে হবে। লাস্ট একবার সকলের কাছ থেকে বিদায় নেয়।
প্রহর সুটকেস ট্রলির উপর রেখে এক হাতে হুইল চেয়ার, অন্য হাতে ট্রলি ধরে সামনে আগায়। পেছনে সবাই কান্নায় ভেঙে পড়ে। উদয়ের চোখেও পানি চিকচিকে উঠছে। প্রহরও তার ব্যতিক্রম নয়। নাদিয়া চাতক পাখির মতো তাকিয়ে আছে দুজনের চলে যাওয়ার পথে। নাদিয়ার বুকের ভেতর কেমন অসহ্য যন্ত্রণা হচ্ছে। এত কষ্ট বোধহয় এর আগে কোনোদিনও হয়নি। না হয়েছে তো উদয়ের ওই দিন অসুস্থতায় নাদিয়া এর থেকেও বেশি কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল বুকে। আজকেও হচ্ছে। উদয়কে একবার পেছনে ফিরে তাকাবে না। উদয় হুইল চেয়ার থামিয়ে দেয়। ভালোবাসলে এত লজ্জা পেলে চলবে না। ভালোবাসলে একটু নির্লজ্জ হতে হয়। একটু নির্লজ্জ হলে সমস্যা নেই। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, ডাকে নাদিয়ার নাম ধরে। উদয়ের ডাক শুনে আশেপাশের অনেকেই তাকায় ওর দিকে। কেউ কেউ আবার নাদিয়া নামের মেয়েটাকে খুঁজছে। নাদিয়াকে এগিয়ে আসতে না দেখে উদয় আবারও ডাকে। উষা নাদিয়াকে ঠেলে উদয়ের দিকে পাঠিয়ে দেয়। নাদিয়া এগিয়ে গিয়ে উদয়ের সামনে দাঁড়ায়। একটু হাঁটু গেড়ে বসো। নাদিয়া তাই করে, হাঁটু গেড়ে বসে উদয়ের সামনে। উদয় নাদিয়াকে চেপে ধরে বুকে। নাদিয়াও শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে মৃদু শব্দে। উদয় বুঝতে পারে নাদিয়া কেঁদে দিয়েছে। মেয়েটা কাঁদে না খুব সহজে। এতক্ষণ নিজেকে ধরে রাখলেও উদয়ের ভালোবাসার ছোঁয়ায় আর ধরে রাখতে পারেনি। বরফের ন্যায় গলে গেছে মেয়েটা। আশেপাশের অনেকেই তাকিয়ে আছে উদয় আর নাদিয়ার দিকে। নাদিয়ার মাথার সাথে নিজের গাল ঠেকিয়ে রাখে উদয়। এখন মোটেও নাদিয়াকে ছাড়তে ইচ্ছা করছে না। ইচ্ছে করছে এভাবেই জড়িয়ে ধরে রাখতে। চৌধুরী বাড়ির সবাই তাকিয়ে দেখছে দুজনকে। যেই ছেলে বিয়ের পর বলল নাদিয়া আমার চোখের সামনে যেন না আসে, ওকে আমার ধারে কাছেও যেন না দেখি। নাদিয়াকে দেখলে কিভাবে তাকাতো, ধমক দিয়ে উঠতো কথায় কথায়। সেই ছেলে মুখ থুবড়ে পড়েছে নাদিয়ার মায়া। এত তাড়াতাড়ি দুজনের মাঝে এত গভীর ভালোবাসা তৈরি হবে ভাবেনি কেউ। বিশেষ করে উদয়ের দিক থেকে এত তাড়াতাড়ি ভালোবাসা ছিল অকল্পনীয়, তাও এত গভীরভাবে। উদয় নাদিয়াকে ছেড়ে দেয়। মৃদু শব্দে ডাকে নাদিয়ার নাম ধরে। বুক থেকে মুখ তুলে তাকায় নাদিয়া। উদয় নিজে হাতে টিস্যু দিয়ে নাদিয়ার গাল মুছিয়ে দেয়। তারপর টিস্যুটা কোলের উপর রেখে নাদিয়ার গালে হাত রাখে। ঢোক গিলে দিয়ে আস্তে আস্তে বলে, নিজের খেয়াল রাখবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, কান্নাকাটি করবে না একদম, রাতে ঘুমাবে ঠিক মতো, আমার জন্য একদম টেনশন করবে না। প্রহর আছে তো আমার সাথে, নিজের যত্ন নিও। 3 দিনই তো, 3 দিন পর আবার দেখা হবে। আবার বলছি নিজের খেয়াল রাখবে, যত্ন নেবে। তোমার কিছু হলে কিন্তু আমি কষ্ট পাবো। নাদিয়া দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। আবার আবার কাঁদে, কান্না বন্ধ করো। উদয়ের গলা জড়িয়ে আসছে। কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। চোখ দিয়েও অবাধ্য পানিরা বেরিয়ে আসছে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। নাদিয়ার চোখের পানি আবারও মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরে। জড়ানো গলায় মাকে ডাকে। এগিয়ে আসে মেহানি চৌধুরী। দাঁড়ায় ছেলের পাশে। উদয় মায়ের দিকে তাকায়। ওকে নিয়ে যাও মম, আর একটু দেখে রেখো। জন্মের পর মাকে হারিয়েছে, মায়ের ভালোবাসা পায়নি কোনোদিন। এখন তুমি ওর মা। তোমার ছেলে মেয়েদের পাশাপাশি ওকে একটু বেশি ভালোবেসো, আদর যত্ন করো। আমি ছাড়া, আমরা ছাড়া ওর কিন্তু কেউ নেই। উম্মেহানি চৌধুরী বলতে পারেন না কিছুই। তার চোখ বেয়ে পানি পড়ছে টপ টপ করে। নাদিয়ার জীবন কাহিনী সে আগেই শুনেছে ঘটকের মাধ্যমে, সেজন্য আরো বেশি নাদিয়াকে পছন্দ হয়েছিল। নাদিয়া উদয়কে ছেড়ে দাঁড়ায়, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। উম্মেহানি চৌধুরী নাদিয়াকে টেনে নিজের কাছে আনে। এক হাতে জড়িয়ে ধরে নাদিয়াকে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। উদয় প্রহর এগিয়ে যায় সামনের দিকে। উদয় মাথা নিচু করে নেয়, আর উপরের দিকে তোলে না। চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। হাতে টিস্যুতে একটু পর পর চোখ মুছে। পেছন থেকে সবাই দেখে ওদের চলে যাওয়া। আগামী 1 বছরের মধ্যে হয়তো দেশে ফেরা হবে না উদয়ের। এর থেকে কম সময়ও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। এখন একমাত্র আল্লাহ তাআলাই ভরসা। তিনি কতদিনে সুস্থ করবেন সেটা তিনি একমাত্র ভালো জানেন। এর আগেও 6 মাস সিঙ্গাপুর ছিল ট্রিটমেন্টের জন্য। অ্যাক্সিডেন্ট করার পর দিনই সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল। 6 মাসের চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও খুব বেশি ইমপ্রুভ হচ্ছিল না, তাই বাংলাদেশে ফিরে আসে। উদয় নিজে জেদ ধরে ফিরে আসে। সুস্থ হচ্ছিল না, শুধু শুধু এত টাকা চলে যাচ্ছিল প্রত্যেক মাসে। এভাবে টাকা খরচ করতে থাকলে ফকির হয়ে যেত বোধহয়। তাই উদয় নিজেই ফিরে আসে, কিন্তু পঙ্গু অবস্থায় নিজেকে মেনেও নিতে পারছিল না। অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকা, নিজের হাতে খেতে না পারা কোনো কিছুই মেনে নিতে পারেনি। ডিপ্রেশনে হতাশায় ভুগছিল। 2 বার সুইসাইড করার চেষ্টা করে। সিঙ্গাপুর থেকে ফিরে আসা 6 মাস পর একবার স্লিপিং পিল খেয়েছিল, যতগুলো হাতের কাছে পেয়েছিল। তার 4 মাস পর আবারও ফল কাটার ছুরি দিয়ে হাতের শিরা কেটে ফেলেছিল, কিন্তু ভাগ্যের জোরে 2 বারই বেঁচে গেছে। তখন প্রহর রাতে উদয়ের সাথেই থাকতো, যদিও উদয় এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি রাগারাগি করত। প্রহর না থাকার সুযোগে দিনের বেলায় 2 বার সুইসাইড করার চেষ্টা করে। তারপর থেকে উদয়ের জন্য ক্ষতি করা এমন কিছু উদয়ের নাগালে রাখতো না। উম্মেহানি চৌধুরী উদয়ের হাত নিজের মাথায় রেখে কেঁদে কেঁদে বলেছিল, তুই আর একবারেও এরকম কিছু করলে তোর আগে আমি দুনিয়া থেকে বিদায় নেব। তারপর আর উদয় এমন কিছু করেনি। তার কয়েক মাস পরে জোর করে নাদিয়ার সাথে বিয়ে দেয়।
রাত 10টার পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে চৌধুরী বাড়ির সবাই। কারে উঠে বসে সকলে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। উদয়ের মামা মামি, ফুপি, ফুপা ওনারা সবাইও আসে। আজ রাত এখানেই থাকবে। নাদিয়া সোজা নিজের রুমে চলে আসে। রুমটা আজ খালি, উদয় নেই বেডে। রোজ রুমে আসলে দেখতো উদয় বেডে বসে আছে, নয়তো শুয়ে আছে। নাদিয়া রুমে আসলে আর চোখে তাকিয়ে থাকতো। রুমটা আজ ফাঁকা, উদয় নেই। এই রুমের মালিক নেই রুমে। নাদিয়ার ভেতর থেকে কান্না ঠেলে বেরিয়ে আসছে। কেমন যে লাগছে নাদিয়া বলে বোঝাতে পারবে না। ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে বুকে। ডোর লক করে বেডে গিয়ে বসে। এই জায়গাটাতে উদয় বেশি বসে থাকতো। নাদিয়া বেডে বসে বোরকা হিজাব খুলে পাশে রেখে দেয়। রুমের চারিদিকে নজর বুলায়। রুমের সবকিছুই আছে, শুধু উদয় নেই। এত কষ্ট কেন হচ্ছে? এই কষ্ট যে সহ্য হচ্ছে না, দম যেন বন্ধ হয়ে আসছে। উদয় যে বালিশটাতে ঘুমাতো সেই বালিশের উপর উপুর হয়ে শুয়ে পড়ে নাদিয়া। বালিশা থেকে উদয়ের শরীরের পারফিউমের ঘ্রাণ আসছে। চোখ বন্ধ করে দুই হাতে আঁকড়ে ধরে বালিশটা গুমড়ে গুমড়ে কাঁদতে শুরু করে। ওর এত বছরের জীবনে এত কষ্ট যন্ত্রণের আগে কখনো হয়নি। বাবার বাড়ি থাকাকালীন কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তবে আজকের মতো কষ্ট কোনোদিনও হয়নি। হবেই বা কি করে? কষ্ট দুইটা তো আলাদা আলাদা, তাই যন্ত্রণাও ভিন্ন। প্রায় 2 ঘন্টা পেরিয়ে যায়। নাদিয়া আগের মতোই শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিন এই সময় উদয়ের পাশেই থাকতো, আর আজকে শত শত মাইল দূরে চলে গেছে। রাতে খাওয়া হয়নি। উদয়কে সন্ধ্যার আগে অল্প খাবার খাইয়ে দিয়েছিল। উদয় তখনই নাদিয়াকেও খেয়ে নিতে বলে। নাদিয়া বলে পরে সকলের সাথে খেয়ে নিবে। নাদিয়া চোখ বন্ধ করে বালিশে মুখ গুজে কান্না বন্ধ করার চেষ্টা করে। তখনই ওর কানে ভেসে আসে উদয়ের গলার স্বর। তোমাকে কি বলেছে আর তুমি কি করছো নাদিয়া? কান্না বন্ধ করো আর উঠে ফ্রেশ হও, খাবার খেয়ে ঘুমাও। নাদিয়া ফট করে মুখ তুলে চারিদিকে তাকায়। কোথায় উদয়, কোথায় কে? এই রুমে কেউ নেই ও ছাড়া। সব ওর ভ্রম কল্পনা। শব্দ করে কেঁদে উঠে। আবার একটু পরে রুমে ডোর নক করে। উষা ভাবি বলে ডাকে নাদিয়াকে। কয়েকবার ডাকার পর নাদিয়া শোয়া থেকে উঠে বসে। মাথা ব্যথা করছে, চোখ খুলে তাকাতে ইচ্ছা করছে না, মাথা ভার ভারও লাগছে। উষা আবারও ডাকে। নাদিয়া কান্না গিলে কোনো রকমে বলে 5 মিনিট পর আসছি আপু। তাড়াতাড়ি আসো কিন্তু। বলেই উষা চলে যায়। নাদিয়া লম্বা লম্বা করে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। বেড থেকে নেমে দাঁড়ায়। মাথা ঘুরে যেন এক্ষুনি পড়ে যাবে। চোখ অন্ধকার হয়ে আসছে। কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। খেতে ইচ্ছা না করলে উদয়ের কথা স্মরণ করে জোর করে কয়েক লোকমা খাবার খায়। বাকি খাবারে পানি ঢেলে রুমে ফিরে আসে। কারো মন ভালো নেই আজ। সকলেরই নাদিয়ার মতো অবস্থা। কেউ ঠিকভাবে খায় না। ডোর লক করে রুমের লাইট অফ করে দেয়। পুরো রুম ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যায়। নাদিয়া বেডে উঠে উদয়ের জন্য বরাদ্দকৃত জায়গায় শুয়ে পড়ে। নড়াচড়া না করে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। অনুভব করার চেষ্টা করলো উদয় ওর পাশেই আছে, শুধু অন্ধকার দেখা যাচ্ছে না। কিন্তু উদয় তো নেই। অনুভব করার চেষ্টা করলে কি আর হয়? একা রুমে একা বেডে গুমড়ে গুমড়ে কাঁদে। আবার মনে হচ্ছে উদয় জার্মানি যায়নি, ওকে ছেড়ে চলে গেছে একেবারে। এতটা পরিমাণ কষ্ট হচ্ছে। 2 দিন পেরিয়ে যায়। আজ নাদিয়ার ফ্লাইট। গত 2 দিনে বোধহয় উদয়ের সাথে 200 বার কথা হয়েছে। উদয় যখনই সময় পায় তখনই ফোন দেয়। উমর চৌধুরী নাদিয়াকে ফোন কিনে দিয়েছে। উদয় একটু একটু শিখিয়েছিল কিভাবে ফোন ব্যবহার করতে হয়। বাকিটা উষা শিখিয়ে দিয়েছে 2 দিনে। নাদিয়া তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। ওকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। বাড়ি থেকে বেরিয়ে পড়ে সবাই। উদয়ের কাছে যাবে ভেবে নাদিয়ার মন যেমন আনন্দ হচ্ছে, ঠিক তেমনই ভয় করছে। একা একা জার্মানি যেতে হবে ভেবেই। এর আগে কখনো একা একা কোথাও যায়নি। সেখানে কিনা এক দেশ থেকে অন্য দেশে যাবে। ভয় ওর হাত পা এখনই ঠান্ডা হয়ে আসছে। সামনের সিটে বসে থাকা ওমর চৌধুরী পেছনের দিকে তাকিয়ে নাদিয়াকে অভয় দেন। কি কি করতে হবে, কোথায় কোথায় কি হবে সব বুঝিয়ে দিলেন। ভয় পেতে নিষেধ করেন। এখান থেকে তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে। জার্মানির এয়ারপোর্ট থেকে প্রহর এসে নিয়ে যাবে। ভয় পাওয়ার কিছুই নেই। মেহানি চৌধুরী আর উষাও নাদিয়াকে অভয় দেয়। ওনাদের দেওয়া সাহসে নাদিয়া কিছুটা মনের জোর পায়। বাকিটা উদয়ের কাছে পৌঁছানোর তাড়নায় চলে আসে। নাদিয়ার ফ্লাইট রাত 8টায়। বিকাল 5টায় এসে এয়ারপোর্টে পৌঁছায় সবাই। সকলের কাছ থেকে বিদায় নেয়। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদে। উনি যেন নাদিয়ার শাশুড়ি নয়, ওর নিজের মা। বিয়ের দিন থেকে নাদিয়াকে অসম্ভব রকমের ভালোবাসেন তিনি। মেয়েটাকে দেখলেই মায়া হয় ভীষণ। নিষ্পাপ মায়াবী মুখশ্রী, সরল চাহনি, মলিন মুখ, চুপচাপ স্বভাব। নাদিয়া সবকিছুই তাকে ভালোবাসতে বাধ্য করে। নাদিয়াও শাশুড়ি মাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। চাচি শাশুড়িকেও ভালোবাসে। তারা দুজনই নাদিয়াকে দিয়েছে মায়ের আদর, ভালোবাসা। সকলের থেকে শেষবারের মতো বিদায় নিয়ে ভেতরে এগিয়ে যায় নাদিয়া। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে ছুটছে, বুকের ভেতর কাঁপছে। জার্মানি এসে পৌঁছায় ফ্লাইট থেকে নেমে আসে সকলের সাথে। এয়ারপোর্টের ভেতর নানান রকমের মানুষজন। বেশিরভাগ নারীদের পরনে অদ্ভুত রকমের পোশাক। অর্ধ উলঙ্গ, ফর্সা ফর্সা লম্বা ঠ্যাংগুলো বের করে রেখেছে। হাতা কাটা ছোট ছোট ড্রেস। পেট, পিঠ, কোমর, বুক বেরিয়ে আছে। চুলের কালার অদ্ভুত রকমের। কোনো কোনো মেয়েকে দেখতে ভালো লাগলেও
কোনো কোনো মেয়েকে আবার ভালো লাগলো না। কয়েকজনের পোশাক বেশি অশালীন। আশেপাশে কত ছেলে মানুষ, এদের কি লজ্জা করছে না এভাবে ছেলেদের সামনে চলাফেরা করতে, নাকি এদের লজ্জা নেই? লজ্জা থাকলে তো এভাবে চলাফেরা করতো না। নাদিয়া আর ভাবলো না মেয়েগুলোকে নিয়ে। আশেপাশে নজর বলি প্রহরকে খুঁজে। এখান দিয়ে প্রহরের দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু কোথায় প্রহর? নাদিয়া তো চোখ বুলাতে বুলাতে সামনের দিকে এগিয়ে যায়। নাদিয়া চোখ ছোট ছোট করে একটা সাইনবোর্ডের দিকে তাকায়, যেটাতে নাদিয়ার নাম ইংরেজিতে লেখা রয়েছে গোটা গোটা অক্ষরে। যার হাতে সাইনবোর্ড তার মুখের দিকে তাকালো নাদিয়া। মুখে মাস্ক পরা রয়েছে, তবে দেখতে প্রহরের মতোই। নাদিয়া কাছে এগিয়ে যায়, ভালোভাবে খেয়াল করে দেখে ওটা প্রহর। প্রহর নাদিয়াকে চিনতে পেরে ডান হাত উঁচু করে ওকে দাঁড়াতে বলে। নাদিয়া দাঁড়িয়ে যায়। প্রহর এক প্রকার দৌড়ে আসে নাদিয়ার কাছে। কোনো সমস্যা হয়নি তো ভাবি? না। সুটকেস আমার হাতে দিন। বলে নিজেই নাদিয়ার হাত থেকে সুটকেস নিয়ে নেয়, তারপর এগিয়ে যায় গেটের দিকে। নাদিয়া আশেপাশে দেখতে দেখতে যায়। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক বড় আর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। নাদিয়া যখন প্রহরের দিকে তাকায় তখন দেখে প্রহর অন্যদিকে চলে যাচ্ছে। তাড়াহুড়ো করে প্রহরের দিকে এগিয়ে যায়। প্রহর আশেপাশে তাকিয়ে নাদিয়াকে খোঁজে। গেল কোথায় মেয়েটা? এখানেই তো ছিল। নিজের বাম দিকে তাকাতেই দেখে নাদিয়া অন্য একজনের পেছন পেছন হেঁটে যাচ্ছে। প্রথমে প্রহর শিওর হয়ে নেয় ওটাই নাদিয়া। সবচেয়ে বড় কাকতালীয় ব্যাপার হচ্ছে প্রহর আর ওই লোকের ড্রেস একরকম, শুধু ড্রেস না, হাতে সুটকেসটাও ব্ল্যাক। কনফিউজড হয়ে নাদিয়া এই লোকের পেছন পেছন চলে গেছে। প্রহর দৌড়ে যায় নাদিয়ার কাছে, গিয়ে খপ করে ধরে নাদিয়ার হাত। ভয় পেয়ে যায় নাদিয়া। হাত ধরা ব্যক্তির মুখের দিকে তাকাতে বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে যায়। এটা যদি প্রহর, তাহলে সামনে যে এগিয়ে যাচ্ছে সে কে? ভাবি, এদিকে কোথায় যাচ্ছেন? আমি তো ওদিকে ছিলাম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।